আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আচ্ছা, নেক্সট ঘটনা হচ্ছে আপনার ময়মনসিং এর ঘটনা। এখানে আপনার জাইনুদ্দিন নামে একজন এই কাহিনীটা পাঠিয়েছেন। তো ঘটনা শুরু করি। জি প্লিজ। আচ্ছা, এই জাইনুদ্দিন সাহেব উনি থাকতেন ময়মনসিং সদরে আর কি, মেন সিটিতে থাকতেন। আচ্ছা, তো একটা সময় ওনার আর কি ওখানকার ওই মানে একটু গ্রাম এলাকা যেটা, সেখানে যাওয়া পড়ে ওনার এক রিলেটিভের বাসায়। তো উনি ওখান থেকে রওনা দেন, শহর থেকে রওনা দিয়ে মোটামুটি উনি তখন দুপুরের পরে আর কি রওনা দেন ওই সময়টা। এবং ওই যে জায়গায় উনি যাবেন সেখানে সন্ধ্যার পরে আপনার সাধারণত বাস চলাচল বন্ধ হয়ে যায় কাছাকাছি। আচ্ছা, তো উনি সন্ধ্যার পর ওই জায়গায় পৌঁছানোর পর বাস যথারীতি বাস থেকে নেমে ওটাই ছিল শেষ বাস, এবং পরবর্তীতে কোনো আপনার বাস নেই। তো দেখছেন যে আশেপাশের দোকানপাট মানে সব বন্ধ হয়ে গেছে। তো উনি একটা ছোট হোটেলের মতো পান, যেটা মানে ঝাপনামায় ফেলছে একটা, সে ওখানে উনি খাওয়া দাওয়া করেন, করে একটা আপনার মিঠাই টাইপের একটা মানে মিষ্টি টাইপের ওখান থেকে কেনেন, কিনে উনি রওনা দেন। তো রওনা দিয়ে উনি হাঁটছেন। ওনার পথটা ছিল এরকম, ওনাকে অনেক দূর হাঁটতে হবে। হেঁটে যাওয়ার পর একটা জায়গায় একটা খালের মতো আছে, ওটা নৌকা দিয়ে পার হতে হবে, তারপর ওনাকে আবার হাঁটতে হবে অনেক দূর। তো উনি হেঁটে যাচ্ছেন। তো সাধারণত উনি খুব একটা ভয় পান না, এবং উনি যেটা বলেছিলেন যে ময়মনসিং শহরটা নাকি বেশ ডেন্সড, ঘন একটা শহর। সেখানে মানে গ্রামের পরিবেশটা খুব কম, মানে অনেক বিল্ডিং বসত বাড়ি আর কি আশেপাশে, মানে শহর মানে অনেকটা দেখা যাচ্ছে যে আপনার পুরান ঢাকার মতো লাগে এরকম। আমি গিয়েছিলাম একবার, হ্যাঁ অনেকটা এরকমই। বলছিলাম কে বলি, ওর জন্য বললো যে আমার কাছে যেহেতু শহরের এনভায়রনমেন্টে আমি থাকি, আমার কাছে এই গ্রামের এনভায়রনমেন্টে বেশ ভালো লাগা শুরু করলো। মানে বেশ আপনার গ্রাম্য টাইপের এনভায়রনমেন্ট, গাছপালা এবং কিছুটা গা ছমছম করা শুরু করলো। কারণ তখন নাকি আপনার আকাশে চাঁদ ছিল না, বেশ অন্ধকার ঘুরঘুরটি। তো যাচ্ছে মূল শহর থেকে অনেকটা দূরে ছিল, দূরে, বেশ দূরে চলে গেছে, শহর থেকে অনেক দূরে, যে ওখানে সন্ধ্যার পর থেকে আর বাস চলে না আর কি। এবং বাস আসেও না, যায়ও না আর কি, এরকম একটা অবস্থা। এবং দোকানপাটও বন্ধ হয়ে গেছে বাস স্ট্যান্ডে, ওই যে একটা হোটেল খোলা ছিল আর কি। তো এরকম অবস্থা উনি হেঁটে যাচ্ছেন। তো হঠাৎ করে দেখলো যে আকাশ আপনার ভারী হয়ে আসছে, আকাশে মানে মেঘ গুড়গুড় করতেছে, এবং হালকা হালকা বৃষ্টি, ইলশে গুড়ি বৃষ্টি পড়া শুরু করছে। তো উনি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে একটা পর্যায়ে উনি যখন যাচ্ছে, তো দেখলো যে পাশে দুই পাশে হচ্ছে ক্ষেত, মানে আপনার ধান ক্ষেত টাইপের, ধান ক্ষেত বা কোনো ক্ষেত আর কি, উনি স্পেসিফিকলি বলেন দুই পাশে ক্ষেত। এবং ক্ষেতের ওই পাশে পানির পাশে মানে কিছু একটা উবু হয়ে বসে আছে, মানুষের আকৃতি, মনে হচ্ছে যে মানুষ, বাট উবু হয়ে বসে আছে, মানে উপর হয়ে যদি কোনো মানুষ বসে থাকে। তো উনি ভাবে যে এটা কে, এটা কি কোনো মানুষ এত রাত্রে এখানে, এবং মেঘ ডাকতেছে, এবং উনি নিজে অবাক হয়েছে যে আমি তো যেতে পারবো না কোথাও, কারণ ঝমঝম করে বৃষ্টি নামলে পুরো ভিজতে হবে, কোনো উপায় নেই কোথাও যাওয়ার। তো উনি চিন্তা ভাবনা করে উনি, এবং মানুষটাকে বোঝা যাচ্ছে না, অন্ধকারে মনে হচ্ছে যে আপনার একটা কালো অবয়ব শুধু। তো উনি এক পর্যায়ে ডাক দেয়, গলা ছিল, উনি ডাক দিয়েছে যে এই কে ওখানে কে। হ্যাঁ, তো এটার কোনো মানে ওনার অ্যান্সার নাই, এবং উনি হেঁটে যাচ্ছে। তো উনি হাঁটতেছে, উনি রাস্তার থেকে সরে নেই। এক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে উনি যে দেখে লোকটা নাই ওখানে, এবং আরো সামনে যে দেখে আবার মানে ওনার থেকে প্রায় ধরেন কয়েকশো ফিট দূরে আবারও দেখছে খালের পরে ওই লোকটাই বসা, একই লোক মানে লোক বা একই অবয়ব। হ্যাঁ, তো উনি তখন ওনার কাছে জিনিসটা বেশ মানে ফিশি লাগছে, যেহেতু বাংলাদেশের মানুষ কিন্তু ভূত প্রেত সম্বন্ধে সবাই মোটামুটি ওয়াকিফাল, এবং যাদের ভেতরে আপনার যারা দেখবেন যে কঠোর নাস্তিক, তারাও অনেক সময় অন্ধকার রাস্তায় হাঁটতে যে ভয় পায়, যদিও তারা বলে কিছুই নেই। তো উনি মানে বেশ একটু মানে ভয় পায়, উনি যে জিনিসটা কি, এটা কি কোনো ভূত প্রেত টাইপের কিছু নাকি। তো এবং উনি নাস্তিক ছিলেন না, সুতরাং উনি কিছুটা দোয়া দুরুদ পড়েন। তো এরকম সময় উনি যখন নাকি একটা বাঁশঝাড়ের মতো পার হচ্ছেন, পাশ থেকে দেখে যে একজন লোক বের হয়ে আসছে ভেতর থেকে, এবং লোকটা দেখতে একজন মানে আপনার গ্রামেরই মানুষ মনে হচ্ছে, আপনার লুঙ্গি পরা, গায়ে একটা আপনার ফতুয়ার মতো পরা, গামছা আছে গলায়, এবং সে জিজ্ঞেস করতেছে ওনাকে মানে ওই রাতের বেলায়, ভাইজান এই রাত্রেবেলা এত রাতে একা কই যান? তখন উনি বলতেছে যে আপনি কে? বলে যে আমি এখানেই থাকি। কই যান আপনি? বলে যে আমি বাসায় যাচ্ছি, মানে আমার অমুকের বাড়িতে যাচ্ছি, এরকম রাস্তা চিনেন? তো ওই লোক বলতেছে হ্যাঁ অমুক চিনি তো, অমুক জায়গায় এই সেই হেনতেন। বলে আপনি এত দূর বাসা, আপনি চিনুন ওনাকে? বলে হ্যাঁ চিনি ওনাকে। যদিও উনি জানে যে ওনার রিলেটিভের কিন্তু আপনার নাই কোনো, মানে এত পরিচিতি কোনো মানুষ না আর কি। ওই ভিলেজে হয়তো কেউ চিনতে পারে, গ্রামের একদম নিকট আশেপাশে, এবং গ্রামটা তখনও প্রায় অনেক ক্রোশ দূর আর কি, মানে এখনকার হিসাবে যদি বলি আপনার হয়তো দেখা যাবে তখনও 20 মাইলের মতো দূরে জায়গাটা।
কিন্তু মানে এই লোক বলতেছে সে চিনে, এবং সে দেখা যাচ্ছে যে একদম ওই যার আত্মীয়র বাবা দাদার নাম শুদ্ধ বলে দিচ্ছে, তো না অমুকের ছেলে তখন বলছে ও আচ্ছা আচ্ছা, তো বলে আমিও তো ওদিকে যেতেছি, চলেন আপনাকে এগিয়ে দিই। তো উনি ওই লোকের সাথেই হাঁটতে থাকেন। তো যখন হাঁটতেছে, তো উনি কিছু দূর যাওয়ার পর দেখছে তখন আর ওই খালের পাশ থেকে না, দেখতেছে রাস্তার সামনে ওখানে গাছ ছিল একটা, বেশ মানে রাস্তাটা বিশাল মোড় নিছে এবং ওখানে বিশাল একটা ঝাঁকড়া গাছ, মানে হয়তো মানে কোন একটা ঝাঁকড়া বিশাল গাছ আর কি। তো ওই গাছের নিচে দেখতেছে সেই ওই কালো জিনিসটাই উবু হয়ে একইভাবে বসে আছে, এবং উনি দেখে যে আস্তে আস্তে ক্রল করে, যেমন আপনার মানে আছে না মানুষ যে ছেঁচড়া যদি একটু সামনে যায়, মাটিতে ছেঁচড়ে সামনে যায়, তো দেখছে যে ওই জিনিসটা ছেঁচড়া ঠিক রাস্তার মাঝখানে এসে বসছে। তো উনি দেখে একটু থতমত খাইছে, তো উনি ওই লোকটার দিকে তাকানোর আগেই ওই পাশের লোকটা ওনাকে হাত দিয়ে দাঁড়া করাই দিছে, মানে এক হাত দিয়ে ওনাকে থামাই দিছে, ওই লোকটা, ওই পাশের লোকটা বলছে আপনি দাঁড়ান। তো বলছে কেন, বলে আপনি দাঁড়ান, দাঁড়াইতে বলে ওই লোকটা ওনাকে রেখে সামনের দিকে হেঁটে গেছে। এবং ওই লোকটা যখন সামনে গেছে তখন দেখে যে ওই জিনিসটা খুব দ্রুত, মানে জাস্ট লাইক আপনার একটা বিড়াল যেরকম দৌড় দেয়, ঠিক জাস্ট লাইক দৌড় দিয়ে সে ঝোপের মধ্যে চলে গেল, এবং মানে ওইটার কোনো হদিশ নাই। তারপর ওই লোকটা ওখান থেকে ওনাকে হাত দিয়ে ডাকলো, উনি আবার ওই ডিস্টেন্সটা অতিক্রম করলো, তারপর দুজনে হাঁটতেছে, এবং হাঁটতেছে ওনারা দুজন অনেক দূর যাচ্ছে, এবং দেখে যে একসময় উনি ফিল করতেছে যে ওনার পাশের যে এই যে আপনার গাছপালাগুলো আছে এগুলোর মধ্যে সরসর করে কি জানি যাচ্ছে, এবং উনি ওই ফিল করে যে মনে হচ্ছে কোনো কিছু লিভিং কিছু একটা ওখান দিয়ে আপনার পাস করতেছে ওনার পাশ দিয়ে, এবং উনি কিন্তু ভয় ওনার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে, যে মানে হি স্টার্টেড টু গেট স্কেয়ার্ড, এবং হালকা বৃষ্টি পড়তেছে এই সময়। তো উনার এর মধ্যে উনি ভয়ও পাচ্ছে এবং ঘামও বেরোচ্ছে ওনার। তো পাশের লোকটা ওনাকে বলে তখন যে আপনি কি ভয় পাচ্ছেন? তখন উনি বলে যে হ্যাঁ ভয় তো পাচ্ছি, এটা কি ঘটতেছে, এই যে আশেপাশে যে আসে সামনেও দেখছি, এটা কি, আপনারা কি গ্রামে এরকম প্রায় দেখেন? তখন বলছে ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। আপনি থাকলে কি, আপনি থাকলে আমি ভয় পাবো না? আপনি কি, আপনিও তো মানুষ আমার মতো, মানে আমি মানুষ, আপনি কেমনে জানলেন? খুবই ভালো কোশ্চেন। এবং এটা বলার সাথে সাথে নাকি ওনার পুরা শরীরের মানে বলছে ঘাড়ের লোম পর্যন্ত ওনার দাঁড়ায় গেছে আর কি, মানে হেভি গুজ বাম্প হয়েছে ওনার একটা। তখন নাকি উনি বলছে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আমার সাথে মস্কারি করেন? তাহলে আমি আপনার সাথে মস্কারি করি না, আপনি চলেন, আপনাকে খাল পার করে দিয়ে আসবো আমি, আপনি আমার সাথে চলেন। তারপর লোকটা যেটা করে ওনাকে সাথে সাথে যায়, এবং উনি প্রচন্ড ভয় পেতে থাকে লোকটা ওনার সাথে একটু পরে যায়, বলে কি ভাই ভয় পেন না, আপনাকে ভয় দেখানোর জন্য আমি আসিনি, আপনাকে আমি খাল পার করে দিতে আসছি। তো লোকটা ওনাকে হাঁটায় নিয়ে যায় খালের কাছে ওই রাতে কোনো নৌকা নাই। তখন লোকটা দাঁড়ায় তাকে বলতেছে যে এই খালটা যদি আপনি পার না হন, আমি যদি না থাকি আপনি কেমনে পার হবেন, এখানে কিন্তু কোনো মাঝি নাই। তখন সে বলছে আমি কিভাবে পার হবো, আসলে কিভাবে পার হবো, আপনি দাঁড়ান। তারপর দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল ওই সাইডে, যখন বাঁকের ওই পাশ থেকে সে হাত দিয়ে দড়ি টেনে একটা ছোট ডিঙি নৌকা নিয়ে আসছে, টেনে নিয়ে আসছে পানি দিয়ে এনে ওনাকে বললো যে আপনি ডিঙি নৌকা উঠেন, আপনি এটা বেয়ে নদী পার হবেন, আমি এই পাশে দাঁড়ায় আছি। তো বলে কেন আপনি উঠবেন না, আপনি যাবেন না আমার সাথে? আপনি তো বলছেন ওখানে যাবেন, খাল পার করে দিবেন। মানে বলছেন না, আমি খাল পার করতে পারবো না, আমি পানি পার হইতে পারি না, আমার পানি পার হওয়ার ক্ষমতা নাই। আপনি পানি পার হন, বাট আমি এখানে আছি, আপনার এখানে কিছু আজে বাজে জিনিস আছে, সে যদি আপনার ক্ষতি না করে এর জন্য আমি এখানে দাঁড়ায় আছি, আপনি যান। তখন নাকি উনি বেশ ভয় পায়, এবং ভয় উনি নৌকায় ওঠে, কিন্তু ওনার আর গতি নেই কোন করানো নাই না। এবং এর মধ্যে নাকি হ্যাভি রেইনফল, মানে বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে পানিতে বৃষ্টি পড়তেছে, মানে খুব বেশ ভয়ঙ্কর অবস্থা, মেঘ ডাকতেছে, বজ্রপাত পড়তেছে। তো উনি তখন ওই নৌকা নিয়ে উনি বাওয়া শুরু করে, এবং বেয়ে যখন নদীর মধ্যে যাচ্ছে, উনি যেটা আশ্চর্য জিনিস দেখে, যতবার বাজ পড়তেছে, আলো পড়তেছে, উনি পাশের লোকটাকে দেখতেছে না, নাই কেউ নাই। এবং যতবার বাজ শেষ হচ্ছে লোকটা ওখানে দাঁড়ানো, এবং লোকটা চেহারা উনি বসে মানে অতি প্রাকৃত কিছুই না, সাধারণ একজন মানুষ, মোচ আছে যতবার, মানে উনি নর্মালি তাকে খেয়াল করছে, তার মোচ আছে, অন্ধকারে যা বুঝতেছে উনি। রাস্তার ওই পারে উনি গেছে, নৌকাটা রাখছে, রেখে উনি হাত দেখাইছে, ওই লোকটা ওই পাশ থেকে হাত দেখায়, তারপর উনি চলে গেছে, আর দেখতেছে না লোকটা। তারপর উনি হেঁটে একসময় ওই আত্মীয়র বাসা পৌঁছায়, এবং ওনার রাতের বেলা খুব জ্বর আসে। পরদিন উনি ওখানে থেকে মানে গোসল টোসল করে এবং দোয়া পড়ে। তো ওনাকে ওই গ্রামের মানুষটা বলে যে আপনি বেঁচে গেছেন, ওখানে কোনো ভালো জিন ছিল ওই এলাকায়, যে নাকি আপনাকে সাহায্য করছে, না খারাপ জিনিস আছে, আছে গ্রাম দেশে
বিশেষ করে বলছে আমাদের এই ময়মনসিংহ এর এইসব এলাকায় এইরকম কাহিনীকে আরো শুনছি আমি রাসেল ভাই, এই ময়মনসিংহ এর পাহাড়ি অঞ্চলের সম্পর্কে আমার বন্ধুর কাছ থেকে শুনছি। হ্যাঁ, এরকম এই পাহাড়ি অঞ্চল সম্পর্কে হ্যাঁ। আমিও বেশ কিছু তো জিনিস সে শুনেছি। বলছে, আমার বন্ধু আমাকে বলছিল ওর বোনরা দেখছিল যে ওরা সন্ধ্যার সময় আসতেছিল, হঠাৎ করে একটা মানে আপনার এই ভ্যান গাড়ি টাইপের একটা কিছুতে আসতেছিল। তো ভ্যান গাড়িওয়ালা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে দেখে বিশাল বিশাল পাহাড়ের মতো কোনো কিছু মুভ করে এই পাশ থেকে রাস্তার ওই পারে গেল। এটা ওর আমার বন্ধুর চোখের সামনে ঘটেছে। এটা কিন্তু ময়মনসিংহ এলাকা। তো মানে এই জন্য বললাম যে ওইখানে নাকি গ্রামীণ এলাকায় একটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ঘটে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যে ঘটনাটি বলবো এটিও কুষ্টিয়া জেলার, তবে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মিরপুর থেকে অভি ভাইয়া। ঘটনাটি ঘটেছিল ওনার মামার সাথে, আর ওনার মামার নাম ছিল বাসার। বাসার মামা বলেই তাকে ডাকতেন। আর ঘটনাটি ঘটে 1998 সালে এই কুষ্টিয়া জেলার বারোখাদা এলাকায়। তখন বাসার মামা 10ম শ্রেণীতে পড়তেন। তিনি পড়াশোনায় যেমন ভালো ছিলেন, তেমনি খেলাধুলায়ও তার বেশ সুনাম ছিল। একদিন তার এক বন্ধু তাকে বিকেলে তাদের গ্রাম থেকে পাশের গ্রামে খেলার জন্য আসতে বলে, কিন্তু ওনার বাবা মানে অভিভাবক নানা কিছুতেই তার ছেলেকে যেতে দিতে চায় না। নিজের গ্রামে হলে একটা কথা, আবার অন্য গ্রামে যাবে, অনেক সময় খেলা শেষে মারামারি হয় দুই গ্রুপের মধ্যে। তো এই ধরনের সমস্যা তিনি জানতেন, এই কারণে ছেলেকে বিভিন্ন জায়গায় খেলতে, বিশেষ করে নিজের এলাকার বাইরে খেলতে যেতে দিতে খুব একটা চাইতেন না। যাই হোক, অভিভাবকের মামা জোর করেই সেই গ্রামে যায় এবং খেলার জন্য কাজও শুরু করে দেয়। যথারীতি খেলা শুরু হয়। তো যেখানে মাঠ ছিল, এই মাঠের পাশে রয়েছে একটি পুরাতন পুকুর, আর এই পুকুরের একটু উত্তর দিকেই ছিল পরিত্যক্ত একটি দোতলা বাড়ি। বাড়িটি সম্বন্ধে এলাকায় কিন্তু বেশ দুর্নাম রয়েছে। অনেকে বলে সন্ধ্যার পরে নাকি এই বাড়ির ভেতর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়। যারা একটু বিজ্ঞান মনস্ক, যারা এগুলো বিশ্বাস করে না, তারা বলে হয়তো বা ভেতরে কোনো বিড়াল টিড়াল থাকে বা বিভিন্ন পোকামাকড় থাকে, শব্দ করে, তাছাড়া কিছু না। কিন্তু অনেক মানুষই বিশ্বাস করে ওই বাড়িতে প্যারানরমাল কোনো ঘটনা ঘটে রাতের বেলা। এই জন্য পারতপক্ষে কেউ ওই বাড়ির মধ্যে ঢুকতে চায় না, এমনকি চোর ডাকাতও ঢোকে না। যদিও বা বাড়িটা পরিত্যক্ত, তারপরে কেউ ঢুকে না। তো খেলতে খেলতে মোটামুটি সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন সময় বাসার মামা, তো ক্রিকেট খেলছিলেন তারা, হ্যাঁ, তো বাসার মামা এই ক্রিকেট খেলার সময় উনি তখন ব্যাটিং করছিলেন। উনি জোরে একটা হিট করেন এবং হিট করার পর বলটি ওই বাড়ির দোতলা পার হয়ে বাড়ির পেছন দিকে একটি পরিত্যক্ত বাগান রয়েছে, সেখানে গিয়ে পড়ে। এখন যেহেতু ওই দিকে কেউ যেতে চায় না, আর বলটা হিট করেছে বাসার মামা, কেউ তো ওখানে যেতে রাজি হচ্ছে না। একে তো ঝোপঝাড়ের মতো অবস্থা, ভূত প্রেতের ভয় না থাকলেও সাপের ভয়ও থাকতে পারে ওখানে, সাপ জোক এগুলোর ভয়ে কেউ ওদিকে যেতে চাচ্ছে না। এদিকে বলটা তো আনতে হবে। তখন বাসার মামা তার সাথে তার বন্ধুকে, যে বন্ধু তাকে এই খেলার জন্য ডেকে নিয়ে এসেছিল, বন্ধুকে নিয়ে সে ওই বাড়ির মধ্যে ঢোকে এবং ওই পেছন দিকের বাগানে চলে যায়। তো বাগানে গিয়ে বলটা খুঁজেও পায়। বলটা নিয়ে যখন বাইরে বের হচ্ছিলেন, হঠাৎ করে তো বাসার মামা ফিল করেন যে তার জুতার নিচে কাঁচ ভাঙার শব্দ মনে হলো। তো উনি আসলে বিষয়টি গুরুত্ব দেননি, কিন্তু কাঁচ ভাঙার শব্দ উনি পেয়েছিলেন। এখন পরিত্যক্ত একটা বাগানের মধ্যে কাঁচের বোতল থাকতেই পারে বা কাঁচ থাকতেই পারে, পায়ের আঘাত লেগে ভেঙে যাওয়াটা কিন্তু একদম স্বাভাবিক বিষয়। এই কারণে মামা সেটিকে গুরুত্ব না দিয়ে বের হয়ে যান। যথারীতি খেলা শেষ করেন,
খেলায় জিতেও যান এবং তার বন্ধুর সাথে বাড়িতে চলে আসেন। এই ঘটনার পরের দিন থেকেই মূল ঘটনার সূত্রপাত। বাসার মামাদের ছিল মুরগির খামার, আর গোয়াল ঘরে ছিল 2টি গরু। তো পরদিন গভীর রাতে হঠাৎ এই অভিভায়ের নানি উনি শুনতে পান যে গোয়াল ঘরের মধ্যে গরু দুটো খুব ডাকাডাকি করছে। তো নানি ঘুম থেকে ওঠেন, উঠে দেখতে যান যে গোয়াল ঘরে কি হয়েছে। গোয়াল ঘরটা ছিল বাড়ির উঠান থেকে একটু ডান দিকে, আর ওই গোয়াল ঘরের সাথেই ছিল মুরগির খামার। তিনি যখন যান তখন টর্চ লাইট মেরে দেখেন সেখানে কিছুই নেই এবং গরুগুলো শান্ত। তো পরদিন নানি তার খামারে মুরগিগুলোকে খাবার দিবেন, তখন মুরগিগুলো গুনে দেখেন যে সেখানে একটি মুরগি নেই। কারণ গুনে দেখার পিছনে একটা ব্যাপার ছিল যে অনেক সময় ওই খামারের মধ্যে বেজি, শেয়াল, তারপরে গন্ধগোকুল যেটাকে আমরা খাটাস বলি, তারপর বন বিড়াল, এগুলো কিন্তু ঢুকতে পারে কোনো কোনো পথ দিয়ে। তো এই জন্য মোটামুটি প্রতিদিনই তিনি গুনতেন যে সবগুলো মুরগি ঠিক আছে কিনা। তো ওই দিন উনি প্রতিদিনের মতো গুনতে গিয়ে দেখেন যে একটা মুরগি নেই। তো নানি ভাবলো যে গত রাতেও তো গরুগুলো শব্দ করেছিল, মনে হয় চোর টোর এসেছিল, একটা মুরগি চুরি করে নিয়ে গেছে। তো এই বিষয়টি কিন্তু অভিভায়ের নানাও লক্ষ্য করেছেন যে আসলেই তো যে গত রাতে তো শব্দ হয়েছিল, তো ওই জন্যই হয়তো বা চোর এসে একটা মুরগি চুরি করে নিয়ে গেছে। যাই হোক, বিষয়টা ওনারা স্বাভাবিকভাবেই নেন। সকাল থেকে কিন্তু বাসার মামার শরীরে প্রচন্ড জ্বর। যেহেতু জ্বর হয়েছে, তাকে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা করার দরকার, গ্রামে যে ট্রিটমেন্টটা হয় জ্বরের জন্য, সেই ট্রিটমেন্টটাই দেন। কিন্তু জ্বর কমছে না, জ্বর বাড়ছেই। জ্বর যখন বাড়ছিল তখন দুপুরের পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওষুধ দেন, তারপরে আবার বাড়িতে নিয়ে আসেন। ওই রাতেও আরেকটি ঘটনা ঘটে। গভীর রাতে, রাত আনুমানিক 2টো কি 2:30, তখন গরুগুলো আবার ডাকাডাকি শুরু করে, ঠিক গতকালের মতো। তো এবার নানি একা যাননি, নানাকেও সাথে নিয়ে যান যে কি ব্যাপার, চলো তো গিয়ে দেখে আসি। যেহেতু বাসার মামা খুব অসুস্থ, জ্বর, উনি তো উঠে আসতে পারবেন না। এই চিন্তা করে তার ঘরেও তারা যাননি, তাকে ডাকতেও যাননি, নিজেরাই গিয়েছেন। তো ওনারা যখন বের হয়েছেন তখন দেখেন গরুগুলো শান্ত। তখন চিন্তা করে যে তাহলে একটু মোরগের বা মুরগির যে খামার রয়েছে, যেখানে মুরগি রয়েছে, সেখানে একটু গিয়ে দেখে আসি ওরা শান্ত আছে কিনা। তখন তারা বাইরে থেকে দেখে না, দরজা বন্ধ আছে, সবকিছু স্বাভাবিক আছে, মুরগিগুলো শান্ত অবস্থায় আছে। পরের দিন সকালবেলা নানি যখন প্রতিদিনের মতো আবারও এই মুরগিগুলোকে খাবার দিতে গিয়েছেন আর কি, তখন গুনতে গিয়ে দেখেন আরো একটা মুরগি নেই। আজব বিষয়। এখন এই সমস্যার সমাধান কি করা যায়? ওদিকে বাসার মামা কিন্তু সুস্থ হচ্ছেন না, ওনার জ্বর বাড়ছে তো বাড়ছেই। খুব ভয় পেয়ে যান নানা নানি দুজনই যে জ্বরে যদি এভাবে বাড়তে থাকে তাহলে একটা বিপদ হয়ে যেতে পারে। কোনো ওষুধ খাইয়েই তাকে সুস্থ করা যাচ্ছে না। একদিকে ছেলে অসুস্থ, অপরদিকে প্রতিদিন একই ঘটনা ঘটছে, একটি করে মোরগ বা মুরগি হারিয়ে যাচ্ছে। এখন এক রাতে যেটা হয়, অভিভাবকের নানা এবং নানি সিদ্ধান্ত নেন যে আজকে রাতে ওনারা কেউ ঘুমাবেন না। তখন কিন্তু বাড়িতে এই 3 জন সদস্যই ছিলেন, মানে অভিভাবকের নানা, নানি এবং বাসার মামা। বাসার মামা তো জ্বরে কাতর হয়ে পড়ে আছে। রাতের বেলা আবার যখন গরুগুলো ডেকে ওঠে তখন ওনারা বাইরে বের হন। ওনারা যখনই বাইরে বের হন তখন ওনাদের কাছে মনে হয় যে কিছু একটা মানুষের মতো ওই মুরগির খামারের মধ্যে ঢুকলো, কিন্তু হাতে টর্চের আলোতে যতটুকু মনে হয়েছে এটা বাসার মামা। তারা চিন্তা করে কি ব্যাপার, বাসার এত রাত্রে খামারে যায় কেন? তখন
অভিভাবক নানা নানি ভাবেন যে হয়তোবা ও ওই গরুর ডাকাডাকি শব্দ পেয়েছে, এই জন্য সে উঠে দেখতে গিয়েছে। তো ওনারা চিন্তা করেন যে যাই তাহলে, বাসারে তো জ্বর, ও আবার মুরগির খামারের মধ্যে মাথা ঘুরে পড়ে যায় কিনা এই চিন্তা করে ওনারা ঢোকে। কিন্তু ওনারা ঢোকার পরে যে দৃশ্য দেখে, এটি দেখার জন্য আসলে কোনো মা বাবাই মানে প্রস্তুত থাকে না। ওনারা দেখেন যে ওই মুরগির খামারের মধ্যে বাসার মামা মানে ঠিক গরু ছাগল যেভাবে হাঁটে চার পায়ে, উনি ওইভাবে হেঁটে একটা মুরগি মানে আস্ত মুরগি উনি মুখ দিয়ে কামড়ে ধরেছেন, এবং এত জোরে কামড় দিয়েছেন যে মুরগির শরীর দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে এবং বাসার মামার মুখ ভরে রক্ত লেগে গেছে। যখন অভিভাবক নানা টর্চ লাইট মেরেছেন, তখন একদম বাসার ভাইয়ের মুখে টর্চ লাইটের আলোটা গিয়ে পড়েছে, এবং নিজের ছেলের এই ভয়ানক দৃশ্য দেখে অভিভাবক নানি তো ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর বাসার মামার মুখে যখন টর্চ লাইট ধরেছে, বাসার মামা যে কাজটি করেন সেটি হলো মুখ থেকে মুরগিটা ফেলে দিয়ে প্রচন্ড জোরে একটা গোঙানির মতো চিৎকার করে ওই দরজা দিয়ে লাফ দিয়ে বের হয়ে যান। মানে ওই খামারের ভিতর থেকে যে মানে খামারের যে দরজা রয়েছে সেটা দিয়ে লাফ দিয়ে বের হয়ে উঠানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। অভিভাবক নানা কিন্তু কিছুটা ঝাড়ফুঁক জানতেন, তো উনি ঝাড়ফুঁক কিছুটা ওই সময় করেন। উনি বুঝতে পারেন যে কোন একটা গুরুতর সমস্যা হয়েছে। এদিকে অভিভাবক নানি মানে বাসার ভাইয়ের মা খামারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এদিকে বাহিরে বাসার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। অভিভাবক নানার তো মাথা কাজ করছে না, কি করবো। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশেপাশের বাড়ি থেকে লোকজন আসে। লোকজন আসার পরে তখন দুজনকেই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। বাসার মামার জ্বর কিন্তু ভালো হয়নি তখনও, উনি ওই জ্বর অবস্থাতেই কিন্তু এসেছিলেন। পরের দিন এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয় যে আসলে ঘটনাটা কি, এমন ভয়ানক দৃশ্য কেন আমি দেখলাম, বাসারের কি হয়েছে। তখন ইমাম সাহেব ওনার সাথে থাকা যে জিন, সেই জিনের মাধ্যমে বলেন যে ওর উপর ভয়ানক এক পিশাচ জিনের প্রভাব পড়েছে, এই পিশাচ জিনকে হাজির করতে হবে। তখন ইমাম সাহেব বাসার মামার ঘাড়ের উপর ওই পিশাচ জিনকে হাজির করান। ওই পিশাচ জিন এসে বলে, বহু বছর আমি একটা কাচের বোতলে বন্দি অবস্থায় ছিলাম। এই কাচের বোতলটা বাসারের পায়ের নিচে পড়েছিল, আর ওর ওই শক্ত বুটের নিচে পড়ার কারণে কাচের বোতলটা ভেঙে যায়। আর অনেকদিন ধরে যেহেতু কাচের বোতলটা মাটির নিচে ছিল, কোনো কারণে বের হয়ে গেছে, ঝড় বৃষ্টি বা বৃষ্টির কারণে সে মাটি ধুয়ে যায়, সেই কারণে বের হয়ে যেতেই পারে। তো এই জন্য বোতলটাও অনেকটাই ভঙ্গুর হয়ে গিয়েছিল, কিন্তু কোথাও ফুটো হয়নি। বাসারের পায়ের নিচে পড়ার সাথে সাথে ওই বোতলটি ভেঙে যায় আর সে মুক্ত হয়ে যায়। যেহেতু বাসারের কারণে সে মুক্ত হয়ে যায়, এজন্য সে বাসারের উপরই ভর করেছে। আর ওর মূলত খাবারই হচ্ছে এই ধরনের কাঁচা মাংস, মোরগ, মুরগি, পাখি, মাছ, এগুলো। এখন তাকে তো মুক্ত করতে হবে, মানে বাসার ভাইকে মুক্ত করতে হবে এই পিশাচ জিনের কবল থেকে। তখন ইমাম সাহেব অনেক রিকোয়েস্ট করলেও ওই পিশাচ জিনটি বাসার ভাইকে ছেড়ে দিতে রাজি হয় না। যাই হোক, অনেকক্ষণ বাকবিতণ্ড চলার পরে ওই পিশাচ জিনটি বলে, ওই পুরনো বাড়ির উঠোনে গিয়ে আবারও যদি একটি খাসি এবং 2 কেজি মিষ্টি রেখে আসা হয়, তাহলে সে বাসারকে ছেড়ে দিয়ে চলে যাবে আর এদিকে আসবে না। তখন অভিভাবক নানা নানি এটাতে রাজি হয়, কারণ রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না। এবং সত্যি ওই দিনই তারা এই কাজটি করেন। আর যখন এই কাজটি করেন, সন্ধ্যার পর থেকে বাসার ভাই আস্তে আস্তে সুস্থ হতে থাকেন, এবং উনি পরের দিন সকালে একদম পুরোপুরি সুস্থ হয়ে যান, জ্বর টর কিচ্ছু থাকে না। এরপরে বাসার ভাইয়ের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। শুভেচ্ছা সবাইকে, আমি রহমান ফ্রম টরন্টো, কানাডা। আজকে আপনাদেরকে আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটা সাউথ আফ্রিকার টাউন জোহানেসবার্গের কাছাকাছি একটা শহরে। সাউথ আফ্রিকাতে আমরা তখন একটা সেমিনারের উদ্দেশ্যে আমরা গ্রুপ অফ পিপল আমাদেরকে ওখানে যেতে হয়েছিল, জোহানেসবার্গ সিটিতে। এটা একটা এভিয়েশনের ক্যারিকুলাম ছিল। ওই ট্যুরটাতে
আমাদের মধ্যে অনেক জাতিগত, অনেক ন্যাশনালিটি আমরা একসাথে হয়েছিলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা ওখানে যখন পৌঁছলাম, এর মধ্যে আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল, আমাদেরকে আমাদের কারিকুলাম দিয়ে দেওয়া হয়েছিল। আমরা যখন হোটেলে এসে রুম খুললাম, একটু পরেই আমাদেরকে একটা প্যাকেটে করে সমস্ত আমাদের আইটিনারিটা ওরা দিয়ে দিল। আমার প্ল্যান ছিল, আমার যেমন করে হোক এখানকার মিউজিয়ামে আমাকে যেতেই হবে, অ্যাপার্টেড মিউজিয়াম। এটা 1948 থেকে 1990 পর্যন্ত ওদের ভেতরে যে জাতিগত বৈষম্য ছিল, এর সমস্ত কিছু এই মিউজিয়ামের মধ্যে রাখা। আমাকে রেবেকা বলে একটা মেয়ে, তার সঠিক নাম আমি বলতে পারছি না সঙ্গত কারণেই, এবং রেবেকাও সে সাউথ আফ্রিকার মেয়ে। ওর সাথে আমার বেশ দু একটা কথাবার্তা হচ্ছিল, নতুন পরিচয়। তারপরও সে আমাকে বলল যে আমি এখানেই মোটামুটি আমার জীবনের অনেক কটা বছর কেটেছে, আমার পড়াশোনা হয়েছে। আমি যখন কলেজে আসি, হাই স্কুলে আসি, আমি তখন এখানেই বড় হই। আমার তো বেশ ভালো লাগলো। তো আমাকে রেবেকা একটা প্রস্তাব দিয়েছিল, বলল যে কাল সকালে, কালকে সারাটা দিন যেহেতু আমাদের অফ আছে, তারপর দিন থেকে আমাদের যে সেমিনার শুরু হবে, কালকে আমার এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু কাজ আছে, তুমি যদি আমাকে একটু কোম্পানি দাও তাহলে আমি কাজটা সেরে আসতে পারবো। একটা জিনিস বলে রাখা ভালো, এই সাউথ আফ্রিকার জোহানেসবার্গ সিটিতে বিভিন্ন জায়গা আছে, এখানকার পুলিশিং, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এরা যেখানে ওরা নিজেরা এখানে এরিয়া করে রেখেছে যেখানে ক্রাইম রেট হয়তো অনেক বেশি। ওরা বড় বড় ব্যানার দিয়ে, বিলবোর্ড দিয়ে ওরা ওখানে লিখে দেয়, দূর থেকে দেখা যায় যে ক্রাইম এরিয়া। একা যাওয়াটা ঠিক তেমন সমীচীন নয় আর কি। তার উপরে আমি রেবেকার কথা ভাবলাম যে হয়তো সে কারণেই আমাকে বলেছে তার সাথে একটু যাওয়ার জন্য ব্যাংকে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তার বদলে আমি ওকে বললাম, তোমাকে কিন্তু আমাকে অ্যাপার্টেড মিউজিয়ামে নিয়ে যেতে হবে, কারণ লোকালের সাথে থাকা আমার আর গাইডের কোনো দরকার হবে না, তুমি আমাকে এক্সপ্লেন করতে পারবে। ও আমাকে বললো নো প্রবলেম, আমি কাজটা সেরেই আমরা ওখান থেকে চলে যেতে পারবো। সকালবেলা উঠলাম, যথারীতি আমরা ওখানে চলে গেলাম ব্যাংকে। আমরা একটা উবার ডেকে ওখানে ব্যাংকে গেলাম। আসলে বেশ এরিয়াতে দেখলাম বড় বড় করে লেখা আছে যেগুলো ক্রাইম এরিয়া। আমরা ব্যাংকে, ও যখন ব্যাংকে ঢুকলো, আমি বাইরে দাঁড়িয়ে একটা দোকানের মধ্যে দেখলাম এখানে একটা জিনিস, আরেকটা জিনিস বলে রাখি, এখানে বহু বছর আগে ইন্ডিয়ানস এরা এখানে এসছিল এবং এরা এখানে বিজনেস করে, এরা এখানে থাকে বহু বছর ধরে। পাশে একটা ইন্ডিয়ান দোকান সেরকম, ওখানে ঢুকলাম, দেখি ওখানে আবায়া, নেকাব, তারপরে টুপি, তসবি, এগুলো সব বিক্রি করছে। দেখতে বেশ ভালো লাগলো, কত হাজার মাইল দূরে দেশ থেকে এইখানে এসব বিজনেস, এটা একটা আলাদা রকমের একটা ফিলিং। এই ফিলিংটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে যারা যায় তাদের মধ্যে তারা বুঝতে পারবে আমি আসলে কি মিন করছি। ও তাড়াতাড়ি ব্যাংকের কাজ সারলো, এসে আমাকে বললো যে চলো ফিরে যাই, তার আগে তুমি এক কাজ করি, এখানকার তো অনেক ফেমাস, এখানকার বিফ, সাউথ আফ্রিকান বিফ তো অনেক ফেমাস। এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমরা বিফের কিছু কাবাব পিক আপ করি, চিকেন টিক্কা নিয়ে নিই, আমরা আমাদের লাউঞ্জে গিয়ে হোটেলে আমরা ওখানে খেয়ে নিয়ে তারপর আমরা অ্যাপার্টেড মিউজিয়ামে আমরা যেতে পারবো। যাই বলা তাই কাজ, আমরা খাবার পিক আপ করে নিলাম, খাবার নিয়ে আমরা হোটেলে আসলাম। আমরা যেহেতু একটা বিগ গ্রুপ, হোটেল আমাদেরকে বেশ খাতির যত্ন করার জন্য পুরো লাঞ্চটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, চট করে আমি রুমে চলে গেলাম, সেও গেল। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একেবারে সরাসরি অ্যাপার্টেড মিউজিয়ামে। এটা আসলে না দেখলে ঠিক, আমি ওখানে না গেলে কেউ বিশ্বাস করতে পারবে না যে মানুষের জাতিগত যে বিভেদ, মানুষের ভেতরে যে স্কিনের যে ডিফারেন্স, এখানে ওরা সবকিছু রাখা। এখানে নেলসন ম্যান্ডেলা, পৃথিবীর বিশ্ববিখ্যাত লিডার নেলসন ম্যান্ডেলার তার সমস্ত জীবনের সবকিছু এখানে ওরা রেখেছে। ঢোকার মুখেই দেখলাম চেয়ার, ওখানে চেয়ার ঠিক না, এটা একটা বেঞ্চির মতো ওখানে রাখা, ওখানে বড় করে লেখা আছে কোন বর্ণের মানুষ এখানে বসতে পারবে, ভিন্ন বর্ণের মানুষ এখানে বসতে পারবে না। আসলে এই বেঞ্চগুলো কিন্তু মিউজিয়ামের এই অংশ, ওরা বাইরে রেখেছে জাস্ট একটা এফেক্ট দেওয়ার জন্য। ঢোকার মুখে গেটের ক্ষেত্রেও আমি তাই দেখলাম, গেটেও দেখলাম আলাদা লাইন করা আছে একটা বিশেষ বর্ণ মানুষ ঢোকার জন্য, আর বাকি বর্ণের মানুষগুলো ওই গেট দিয়ে ঢুকতে পারবে। ভেতরে ঢুকে তো আরো অবাক হয়ে গেলাম, অনেকগুলো ফাঁসির দড়ি দেখলাম ঝুলিয়ে রাখা,
তার মধ্যে আইসোলেশন ছোট ছোট খুপড়ি ঘর যেখানে ভেতরে রেখে দেওয়া হতো, এত ছোট যে কোনো রকমে কিভাবে থাকতো এখানে আমি বর্ণনা দিতে পারবো না। আরো অনেক কিছুই আছে, আমরা ওগুলা দেখে আমরা চলে আসলাম। আসতে আসতেও আমাকে বলল, তুমি তো আমাকে অনেক ফেভার করলে, তুমি আমাকে আরেকটু ফেভার করো। আমার হঠাৎ মনে পড়লো আসলে আমার দাদু তো এখানে থাকে কাছেই, প্রিটোরিয়াতে আমার দাদু থাকে। আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, আমরা ট্রেনে করে যদি যাই তাহলে আমাদের হাফ অ্যান আওয়ার মধ্যে আমরা পৌঁছে যাবো। আমার কিছু জিনিস আছে, আমি ওগুলা পিক আপ করতে চাই। আর তাছাড়া আমি জোহানেসবার্গে এসেছি প্রায় আমার 6 মাস পার হয়ে গেল। আমি কিছু জিনিস পিক আপ করবো, তারপর আমরা চলে আসবো। তারপর রাত্রে এসে আমরা ঘুমিয়ে পরদিন আমরা সকালে সেমিনারে যাব। আমিও এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলাম না, কারণ আমি এর আগে প্রিটোরিয়া নিয়ে অনেক পড়েছি। আর তাছাড়া এরকম নতুন জায়গা দেখতে কার না ইচ্ছে করে। যা বলা তাই কাজ। আমরা ওখান থেকে সরাসরি স্যান্টন বলে যে জায়গা, ম্যান্ডেলা স্কোয়ার, তার পাশে আমরা যে ট্রেন স্টেশন, ওখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে গেলাম। যেতে যেতে ওর সাথে কথা হচ্ছিল এবং ও আমার সম্পর্কে জিজ্ঞেস করলো, আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম। ওর স্টোরিটা অনেক টাচি। ওর যখন 2 বছর বয়স, ওর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। ওর মা আসলে অ্যাঙ্গোলার মহিলা। ওর মা তখন ওকে নিয়ে ওর নানির বাড়ি অ্যাঙ্গোলাতে চলে যায়, কিন্তু বছর 2 পরে আরো ওর মা আবারও বিয়ে করে। এখন এই বেচারি তখন সে একা হয়ে গিয়েছিল। ওর নানির কাছে ও 8 বছর বয়স পর্যন্ত ছিল। 8 বছরের পরে ওর দাদু, যেখানে আমরা এখন যাচ্ছি, ওর দাদু ওকে নিয়ে আসে। ওর দাদুর কাছে ও বড় হয়। ওখানে থেকে তার হাই স্কুল, কলেজ সবকিছু সে ওখান থেকে করে। আমরা স্টেশনে এসে পৌঁছালাম, দেখলাম সেই মুভিতে দেখা সেই শর্টস পরা, খাকি রঙের হ্যাট পরা, শার্ট পরা, সাফারি ড্রেসের মতো। তো ওর দাদু এসে হাজির হলো, বেশ সুঠাম, বেশ শক্ত সমর্থ মানুষ। তা আমার সাথে পরিচয় করিয়ে দিল। তাহলে 15 মিনিটের মধ্যে আমি ওর দাদুর বাসায় পৌঁছলাম। বিশাল বাড়ি, ব্যাকইয়ার্ডটা দেখার মতো। আর রুমে ঢুকতেই, এটা একটা র্যাঞ্চ হাউসের মতো, রুমে ঢুকতেই সে পুরনো সমস্ত আসবাবপত্র। আর একটা জিনিস যে আমাকে অভিভূত করলো, ওখানে না হলো অন্তত 10,000 বই রাখা আছে, পার্সোনাল লাইব্রেরি। আমি তো তাকিয়ে থাকলাম শুধু বইয়ের দিকে। ওর দাদু বলল যে এখানে যতগুলো বই দেখছো, এর প্রত্যেকটা বই আমার পড়া, এটা আমার সারা জীবনের সঞ্চয়, এগুলো ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তো ওনার জ্ঞান সম্পর্কে আমার আর কোনো ডাউট থাকলো না। বোঝা গেল যে উনি বেশ জ্ঞানী মানুষ। তো এর মধ্যে রেবেকা চলে গেল তার রুমে, সে টুকটাক জিনিস দেখার জন্য। আমাকে আবার ডাক দিল, বলে এসে আমার রুমটা তুমি দেখে যাও, আমার স্কুল জীবনের, আমার কলেজ জীবনের কিভাবে কেটেছে এখানে। তা আমি একটু অস্বস্তি লাগছিল। তারপর আমি একটু গেলাম, গিয়ে দেখি আসলে খুব সুন্দর করে সাজানো ওর রুমগুলো, সেই ওভাবেই রাখা। ওর দাদি নেই, দাদি মারা গেছে অনেক বছর আগে। ওর দাদুর সাথে থাকে একজন গভর্নেন্স থাকে আর একটা হেল্পার থাকে। তো তারা, আমি নিচে নেমে আসার সাথে দেখলাম ওরা বেশ কিছু জিনিস, খাবার দাবার ওখানে দিয়ে গেল। আর আমাকে জিজ্ঞেস করলো কোনো রকমের ড্রিঙ্কস নিবে কিনা। তো আমি না বললাম। আমি বললাম যে ফর মি টি ইজ ফাইন, নো প্রবলেম। তো আমি ওটা নিলাম। এর ভিতরে দেখলাম ওই গাড়ির শব্দ পাওয়া গেল বাইরে। ওর দাদু বললো যে আমার কিছু বন্ধু বান্ধব আসার কথা, আমি তাদেরকে চট করে নিয়ে আসি। দেখি 4 জন ভদ্রলোক ঢুকলো, আফ্রিকান। ওরা সরাসরি পেছনের ব্যাকইয়ার্ডে চলে গেল। এখন আমাকে ওরা ওখানে বসে আলাপ করছে, কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। ওরাই কথাবার্তা বলছে কিছু, ওখানে বসে কিছু ড্রিঙ্কস ওরা ওখানে করছে। তো আমাকে রেবেকা বলল, চলো আমার দাদুকে বলে আমরা বেরিয়ে যাই, কারণ আমাদেরও তো আর সময় নেই। তা আমরা যখন ব্যাকইয়ার্ডে গেলাম, ওর দাদু বললে, আরে এসো বসো, একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে পরিচয় করিয়ে দিল। প্রত্যেকটা যে 4 জন লোক ওখানে বাইরের থেকে এসেছিল, আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো ওদের চোখগুলো যে আমি কেমন, আমি ঠিক বুঝতে পারবো না। আমিও তাকিয়েছিলাম। আমাকে ওর দাদু বললো যে তোমাকে একটা জিনিস দেখাই। দেখি ওখানে কাঠের অনেক কিছু জিনিস রাখা। একটা জিনিস দেখালো, একটা মানুষের মুখের মতো, মুখ যেরকম কঙ্কালের মুখ হয়, আবার একটা ত্রিশূল এবং কিছু স্টারের কম্বিনেশন কাঠের খোদাই করে। বলে এটা অনেক পুরনো একটা জিনিস, তোমাকে একটা ম্যাজিক দেখাই, চলো। ওখানে একটা চেয়ার ছিল, ওই চেয়ারের একটু ঝুঁকানো চেয়ার, ওখানের মধ্যে আমাকে বসালো। বসিয়ে ওই কাঠটা বললো যে তুমি কাঠের দিকে তাকাও। আমি কাঠের দিকে তাকালাম। তাকানোর সাথে সাথে আমার সবকিছু মনে হচ্ছিল কেমন একটা ড্রিমি। হঠাৎ দেখলাম ওই 4 ভদ্রলোক আমার চারদিকে দাঁড়ানো। তারপর দেখলাম রেবেকাকে, ও একটা ব্ল্যাক হুডি পরা, টকটকে লাল লিপস্টিক দেওয়া, আমার দিকে ঝুঁকে আসছে। কিন্তু আমি কোনো নড়তে পারছি না।
আমি কিছু বলতেও পারছি না। আমি তাকাচ্ছি সেই কাঠের ওটার দিকে, ওর দাদু ধরে আছে। রেবেকা আমার টি শার্টটা দেখি টেনে খুলে ওর হাতে একটা নিডেলের মতো দেখলাম। আমার চেস্টের ঠিক সেন্টারে দেখি একটা ক্রসের মতো দাগ দিল। আমি কোনো ব্যথা পেলাম না। তারপর আমার স্টমাকের, আমার নাভির দুদিকে দেখি দুটো ক্রস দাগ দিল। আশ্চর্য, আমি কোনো ব্যথা পাচ্ছি না। নিডেল দিয়ে আমাকে খোঁচাখুচি করছে। আমি নড়তেও পারছি না, মুভও করতে পারছি না। তাকিয়ে দেখি ওই চারজনে মিলে কি সব বলছে, বিড়বিড় করছে। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। আমি যখন চোখ খুললাম তাকে দেখে আমি তখন ওই চেয়ারের ভেতরে, ওই চেয়ারের মধ্যেই আমি ওখানে শুয়ে আছি, ওখানে কেউ নেই, অন্ধকার। আমি তাড়াহুড়ো করে উঠলাম। উঠে যখন স্লাইডিং একটা ডোর ছিল ব্যাকইয়ার্ড দিয়ে, ওখানে ঢুকে দেখলাম ওর দাদু, রেবেকা আর ওর দাদু মিলে গল্প করছে। আমার দিকে তাকিয়ে বললো, তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে, আচ্ছা তোমাকে ডিস্টার্ব করিনি, চলো আমরা বেরিয়ে পড়ি। আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তাড়াহুড়া করে ওর সাথে বেরিয়ে স্টেশনে আসলাম, ট্রেনে আসলাম। ট্রেনে করে যখন ব্যাক করছিলাম আমি ওকে জিজ্ঞেস করলাম, আসলে আমাকে তো ডাকলেই পারতে, আমি ঘুমিয়ে গেছিলাম। বলে হ্যাঁ তুমি ঘুমিয়ে গেছো। আমি সেই বাকি লোকগুলা কোথায়? বলে কোন লোক? ওই যে চারজন আসলো। বলে ওরা তো চলে গেছে অনেক আগে। কিন্তু আমি ওর তাকিয়ে দেখলাম ওর ফেসের ভেতরে, ওর ঠোঁটের পাশে সেই যে লাল টকটকে রং মুছে ফেলার যে হালকা দাগ, সেটা তখন ওখানে রয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, কিছু বলতেও পারছি না। হোটেলে এসে কখন আমি দেখবো আমার বডিতে সেই দাগ আছে কিনা। আমি যখন লবিতে আসলাম হোটেলে, ও আমাকে বললো, আমার দাদু তোমাকে একটা জিনিস গিফট দিয়েছে, তুমি এটা রাখো, রুমে গিয়ে খুলো। রুমে গেলাম, তাড়াহুড়ো করে আমি গিফটটা রেখে টি শার্ট খুলে দেখলাম, হ্যাঁ সত্যি সত্যি আমার চেস্টে একটা ক্রস দেওয়া, আমার স্টমাকের দুদিকে ক্রস দেওয়া। আমি সাবান পানি দিয়ে অনেক চেষ্টা করলাম উঠাতে পারছি না। এসে গিফটের আনর্যাপ করে দেখি সেই কাঠের যে সেই জিনিসটা উনি আমাকে দিল, এবং ওখানে একটা নোট লেখা আছে যে কিপ ইট উইথ ইউ অল দ্য টাইম। আমি বুঝলাম না, সেই গিফট আমার কাছে এখনো রাখা আছে। আজকে প্রায় বছর 2 হলো, সেই এখনো পর্যন্ত আমার রুমের মধ্যে রাখা। আর আমাকে বলে দিয়েছিল অবশ্য ওর দাদু, যেটা কোনো একটা দিকে, ডোরের দিকে ফেস করে রাখার জন্য। তা আমি ওভাবে রেখেছি। আমি সুপারস্টিশিয়াস না, কিন্তু আমি ওভাবে রেখেছি, আমি জানি না কি হয়। এই ছিল আজকে আমার ঘটনা। অনেক দিনের জমে থাকা রহস্যময় ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পেরে বেশ হালকা মনে হচ্ছে। আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম সরওয়ার হোসেন। একটা বিষয় বলে রাখা ভালো, এই সরওয়ার হোসেন তিনি খুবই দুষ্টু প্রকৃতির একজন মানুষ ছিলেন। ওনার দুষ্টামির কারণেই ওনার উপর নেমে আসে ভয়ানক এক বিপদ, আর সেই ঘটনাটি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। তিনি একদিন সন্ধ্যার পর ওই কালী মন্দিরের কাছে যান এবং গিয়ে একজোড়া মহিষের শিং ফেলে দিয়ে আসেন মন্দিরের মধ্যে। এই ঘটনাটি কেউ কিন্তু দেখেনি। তিনি যখন বুঝতে পারেন যে কেউ দেখেনি, তখন আবার বাড়ির পথ ধরে ফিরে আসতে থাকেন এবং যথারীতি তিনি বাড়িতে চলেও আসেন। কাউকে কিচ্ছুটি বলেননি, কারণ এই ঘটনা যদি জানাজানি হয় বা কেউ দেখে, তাহলে এলাকার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা আসবে, একটা বিচার সালিশ করবে কেন মন্দিরের মধ্যে এই ধরনের একটা কাজ করা হলো। এবং পুলিশের কাছে এটা কিন্তু স্বাভাবিক, কারণ যে কোনো উপাসনালয়ে কোনো ধরনের এমন কোনো কাজ করা যেটা ওই উপাসনালয়ের পবিত্রতা নষ্ট হয়, এটি কিন্তু কখনোই করা শোভনীয় নয়, সেটা যে ধর্মেরই হোক না কেন। এই সরওয়ার হোসেন এই কাজটি করেছিলেন। উনি ভেবেছিলেন কেউ তো দেখেনি, সুতরাং কোনো সমস্যা নেই। রাতের বেলা খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 2 কি 2:30টার দিকে তিনি শুনতে পান কিছু মহিষ তার ঘরের পাশে ডাকছে আর ছোটাছুটি করছে।
একটা বিষয় বলে রাখা ভালো যে তার নিজেরই গরু, মহিষ, ছাগল এগুলো ছিল, এগুলো তিনি পালতেন। তো তিনি ভাবলেন হয়তোবা তার মহিষগুলো গোয়াল থেকে বের হয়ে গেছে। এরপর তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে দেখলেন তার ঘরের উঠোনে দুইটা মহিষ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তিনি যতটুকু বুঝতে পারেন সেটি হচ্ছে যে এই মহিষগুলো তারই। মহিষগুলো দেখে মনে হচ্ছিল খুবই শান্ত এবং মহিষগুলো তার জন্যই অপেক্ষা করছে। তিনি ভাবলেন যে মহিষ দুটো যেহেতু আমারই এবং গোয়াল থেকে বের হয়ে এসেছে, তো এই দুটোকে আবার গোয়ালের মধ্যে বেঁধে রেখে আসি। এই চিন্তা করে তিনি ওই মহিষ দুটো ধরে গোয়ালে ঢোকানোর জন্য সামনে এগিয়ে গেলেন। তখন মহিষ দুটো ছোটা শুরু করলো উল্টো দিকে, তার মানে এই মহিষ দুটো তাকে ধরা দেবে না। তিনিও মহিষের পেছনে পেছনে ছোটা শুরু করলেন। তিনি মহিষের দিকে যতই আগান মহিষ ততই দূরে চলে যায়। এক পর্যায়ে মহিষ দুটো মাঠের দিকে চলে যায়। মাঠের মাঝখানে গিয়ে তিনি দেখতে পান যে মহিষ দুটো তার দিকে খুব রাগান্বিত ভাবে আসছে, কারণ এতক্ষণ পর্যন্ত মহিষ দুটো তারা সামনের দিকে ছুটে চলেছে আর পেছন পেছন এই সারওয়ার হোসেন ছুটে চলেছে। কিন্তু এখন ঘটনা ঘটেছে উল্টোটা, মহিষ দুটো আর সামনের দিকে যাচ্ছে না, তারা ঘুরে এই সারওয়ার হোসেনের দিকেই আসছে। তিনি আরো একটি বিষয় লক্ষ্য করলেন এবং এটি লক্ষ্য করেই তিনি প্রচন্ড ভয় পান এবং বুঝতে পারেন যে এই মহিষ দুটো কোনো স্বাভাবিক মহিষ ছিল না। তিনি লক্ষ্য করেন যে মহিষ দুটো দুই পায়ে ভর করে হেঁটে হেঁটে তার দিকে আসছে। প্রিয় লিসেনার্স, আমরা দেখি গরু, ছাগল, ভেড়া, মহিষ এই ধরনের প্রাণীগুলো কিন্তু চার পায়ে হাঁটে, কিন্তু মহিষ কি কখনো চার পায়ে হাঁটতে পারে বা দু পায়ে হাঁটতে পারে? মহিষরা কিন্তু চার পায়েই হাঁটে, কিন্তু তিনি দেখছিলেন মহিষ দুটো মানুষের মতো দু পায়ে হেঁটে আসছে। আসলে তখন তার আর বুঝতে বাকি নেই যে তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। সে খুব ভয় পেয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করলো। এদিকে যেটি হয় সেটি হচ্ছে তার স্ত্রী ঘুমের ঘোরে বিছানার উপর হাত দিয়ে দেখে পাশে তার স্বামী নেই, ঘরের দরজা খোলা। তিনি চিন্তা করেন যে ঘরের দরজা খুলে নিশ্চয়ই ওয়াশরুমে গিয়েছে, কারণ গ্রামে তো ওয়াশরুম গুলো ঘর থেকে একটু বাইরে থাকে, কিন্তু এরকম দরজা মানে শটান করে খুলে যাওয়ার তো কথা না, একটু ক্লোজ করে দিয়ে যাওয়ার কথা। তো দরজা খোলা কেন? তিনি ভাবলেন হয়তো বাতাসেও খুলে যেতে পারে। তিনি কিছু একটা চিন্তা করলেন, মনের মধ্যে কেমন একটা খটকা লাগে। তিনি বিছানা থেকে উঠে পড়েন এবং ঘরের মধ্যে যে হারিকেনটা ছিল সেই হারিকেনের আলোটা আর একটু বাড়িয়ে হারিকেনটা হাতে নিয়ে বাইরে বের হন, কারণ ঘর থেকে একটু পাশেই ওয়াশরুম ছিল। তিনি দেখলেন ওয়াশরুমে কেউ যায়নি, তাহলে এত রাত্রে তার হাজবেন্ড কোথায় গেল? তিনি একটু ভয় পান, যদিও বা তিনি বুঝতে পারেননি যে আসলে তিনি কোথায় গেছেন বা তার সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। তিনি ঘরে থাকা পরিবারের অন্য সদস্যদেরকে ডেকে তোলেন, তার ছেলে মেয়ে তাদেরকে ডেকে তোলেন, অন্য একটা ঘরে তার অন্য আত্মীয় ছিল তাকে ডেকে তোলেন এবং বলেন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকেই হাতে হারিকেন নিয়ে তাকে খুঁজতে বের হন। যে মাঠে সরওয়ার হোসেন গিয়েছিলেন সেই মাঠটা কিন্তু তার বাড়ির একদম কাছেই ছিল, এই কারণে তারা ওই মাঠের দিকে গিয়েছিল। তারা যখন মাঠের কাছে যায় তখন দেখে যে মাঠের পাশেই একটা খাদ রয়েছে, সেখানে কাদা পানি রয়েছে, সেখান থেকে কিছু গোঙানির আওয়াজ এবং মানে ছোটাছুটি, মানে হাত পা ছোড়াছুড়ি পানির মধ্যে এরকম শব্দ পাওয়া যাচ্ছে। তারা হারিকেনটা ধরে দেখতে পান যে একটা মানুষ তার পা উপরের দিকে প্রায় বুক পর্যন্ত এই কাদার মধ্যে গেড়ে রাখা হয়েছে, সে এরকম ছটফট করছে এবং তার গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। তারা বুঝতে পারেন এটি সারওয়ার হোসেন। দ্রুত সকলে সেই ডোবার মধ্যে নেমে পড়েন এবং তাকে সেখান থেকে উদ্ধার করেন। আর হয়তো বা কয়েক সেকেন্ড দেরি হলেই তার মৃত্যু অনিবার্য ছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। এই ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে আসেন, খুব ভালো করে গোসল করান,
পরের দিন সকালে দেখা যায় যে তার শরীর খুবই খারাপ এবং তার বাক শক্তিও কাজ করছে না, মানে তিনি কথা বলতে পারছেন না ভালো করে। ডাক্তার, কবিরাজ বিভিন্ন ভাবে তাকে ট্রিটমেন্ট করা হয়। আস্তে আস্তে ওনার কণ্ঠস্বরটা স্বাভাবিক যদিও হয়ে যান, কিন্তু ওনার শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে যায়। তিনি স্বাভাবিকভাবে আর চলতে পারতেন না, একরকম বিছানায় পড়ে যান। তারপরও তিনি চলাফেরা করতে পারতেন যদিও, মানে কষ্ট হতো আর কি, কিন্তু আমাদের আর স্বাভাবিক ছিল না সেটা, যেহেতু শরীরের একটা পাশ প্যারালাইজড হয়ে গেছে। এদিকে শুরু হয় আরেকটি সমস্যা, সেটি হচ্ছে গভীর রাতে তার ঘুম ভেঙে যেত। তিনি শুনতে পেতেন মহিষের গোঙানি, এবং এই গোঙানির শব্দ শুনে তিনি প্রচন্ড ভয় পেতেন। এইভাবে প্রতি রাতে তিনি এই মহিষের গোঙানির শব্দ শুনতে পেতেন। অদ্ভুত ব্যাপার হলো যে অনেক কবিরাজ দেখানো হলেও এই কবিরাজগুলো আসল সমস্যাটা কি হয়েছিল সেটি বলতে পারেনি। আর সরওয়ার হোসেনও কবিরাজদের কাছে মন্দিরে গিয়ে তিনি মহিষের শিং ফেলে এসেছিলেন এই বিষয়টি বলেননি, কারণ এই বিষয়টি তিনি গোপন রাখতে চেয়েছিলেন। অনেক সমস্যার মধ্যেও তিনি কাউকে এই বিষয়টি বলেননি। আর কবিরাজরাও তারা ওই সমস্যার মূল কারণটা ধরতে পারছিল না। এক রাতে তার ঘুম ভেঙে যায়। তিনি যখন আবারও মহিষের গোঙানির শব্দ শুনতে পান, এবার তিনি সাহস করে জানালা খুলে যা দেখতে পান তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন হাজার হাজার মহিষ তার জানালার পাশে দাঁড়িয়ে আছে এবং সেগুলো রাগে ফসফস করছে। তিনি আরো লক্ষ্য করলেন মহিষগুলোর শিঙে আগুন জ্বলছে, মনে হচ্ছে এগুলো তার জন্যই বাইরে অপেক্ষা করছে। এগুলো দেখে তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আর এভাবে প্রতিনিয়ত চলতে চলতে একদিন তিনি মারা যান। তার এই মৃত্যু তার পরিবারের সদস্যরা আসলে কোনোভাবে মেনে নিতে পারছিল না যে কেন এমনটা হলো তার সাথে। তার মৃত্যুর এক সপ্তাহের মাথায় তার বড় ছেলে এক কবিরাজের সাথে দেখা করেন। সেই কবিরাজের নাকি অনেক নাম ডাক ছিল এবং তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলেন, এবং এও বলেন কোনো কবিরাজের ঝাড়ফুঁকে কোনো কাজ হয়নি এবং তারা কি কারণে এই ঘটনাগুলো ঘটছে সেগুলোও বলতে পারেনি। তখন কবিরাজকে বলেন যে আমি জানতে চাই আমার বাবার সাথে কেন এরকম ঘটনা ঘটলো, কি এমন হয়েছিল যার কারণে তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো এবং এভাবেই সে মারা গেল। ওই কবিরাজ তখন বলে তুমি আগামীকাল আমার বাসায় এসো, আমি চেষ্টা করব বলার জন্য। পরের দিন যখন সরওয়ার হোসেনের বড় ছেলে সে ওই কবিরাজের বাড়িতে যায়, তখন সেই কবিরাজ বলে তোমার বাবার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য সে নিজেই দায়ী। সে খুব খারাপ একটা কাজ করেছিল যা তার করা উচিত ছিল না। তখন ওই কবিরাজ বলে যে তোমার বাবা তোমাদের বাড়ির কাছে যেই কালী মন্দির রয়েছে সেখানে মহিষের মাথা ফেলে দিয়ে এসেছিল, আর ওই কালী মন্দিরে ছিল অসংখ্য হিন্দু জিন। মন্দিরে এহেন ঘটনা ঘটানোর কারণে ওই জিনগুলো খুব ক্ষিপ্ত হয় এবং যার কারণে এই ঘটনাটি জিনেরা ঘটিয়েছিল এবং মন্দির অপবিত্র করার জন্য এই জিনগুলো প্রতিশোধ নিয়েছিল। যেহেতু মহিষের মাথা সে ফেলে এসেছিল, এই জিনগুলো মহিষের সুরতে তাকে বিভিন্ন ভাবে ভয় দেখাতো, আর এই মহিষগুলোর কারণেই তোমার বাবা ভয় পেয়ে মারা গিয়েছে। প্রিয় লিসেনার্স, এখনো ওই কালী মন্দিরের পাশ দিয়ে আসার সময় অনেকেই ভয় পান। অনেকেই নাকি বলেন যে রাতের বেলা একা একা আসতে গেলে ওখান থেকে খুব চিকন কণ্ঠে ওই ব্যক্তির নাম ধরে ডাকে, মানে যিনি যান। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো লিসেনার্স, আমি এস এম মাসুক আপনাদের সাথে আজকে আরো একটা স্টোরি শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি একটা বিশেষ কারণে। সেই কারণটা হচ্ছে রাসেল ভাই রিসেন্টলি আমাকে জানাইলো ভূত.com এর পাইলট এপিসোডের সময় আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম হোস্টেল নামের।
যেটা হচ্ছে আমি এই রিসেন্টলি জানলাম যে হোস্টেল স্টোরিটা সেটা হচ্ছে এই ভূত.com এর এই পর্যন্ত হাইয়েস্ট প্লেড স্টোরি। সো আমার জন্য এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। অ্যান্ড বিকজ রাসেল ভাই জানে যে আমি ভূত FM এর ফ্যান ছিলাম সিন্স ডে 1, অ্যান্ড ওই অ্যাজ এ ফ্যান এবং পরবর্তীতে স্টোরি শেয়ার করতে করতে আজকে হচ্ছে সেটা হাইয়েস্ট প্লেড স্টোরি হিসেবে আছে। সো এটার জন্য আমার জন্য এটা খুবই আনন্দের একটা বিষয়। সো থ্যাঙ্কস লিসনার্স যারা এটাকে হাইয়েস্ট প্লেড বানাইছেন, আরেকবার শুনেন। আর রাসেল ভাইকেও থ্যাঙ্কস। রাসেল ভাই আমার খুবই কাছের একজন মানুষ ফর সো মেনি রিজনস। আমি অনেক দিন ধরে তার শোর ফ্যান ছিলাম এবং পরবর্তীতে আমরা ফিল্ম মেকিং এ মাস্টার্স করছি একসাথে, দেন একসাথে কাজ করা হচ্ছে। সো সব দিক মিলিয়ে থ্যাংক ইউ রাসেল ভাই। আশা করি আপনি সবসময় ভালো দলে থাকেন। সো এনিওয়েজ স্টোরিটা শেয়ার করি এখন। এই যে স্টোরিটা, এটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। স্টোরিটা আনুমানিক 2008 to 10 এই টাইমটার মধ্যে, 2008 বা 10 মানে অলমোস্ট এক যুগ আগে। সো স্টোরির লোকেশনটা আমি বলছি না স্বাভাবিকভাবেই, বাট এটা হচ্ছে খুবই রিমোট একটা গ্রামে, কিছুটা পাহাড়ি এলাকা টাইপের একটা খুবই রিমোট গ্রাম। সেই গ্রামের ঘটনা। তো ঘটনার মূল যে জায়গাটা সেটা হচ্ছে গ্রামের সাইডে জঙ্গলের কাছাকাছি একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে বিধবার চালা। এখন চালা মানে জিনিসটা, জায়গাটা এরকম মূল গ্রাম থেকে একটু সাইডে জঙ্গলের মধ্যে এবং বেশ ঘন বনের মাঝখানে হচ্ছে একটা জায়গা যেখানে একটা সাইড হচ্ছে পানি, পানির পরে হচ্ছে ওপেন যেখান থেকে দূরে গ্রামটা দেখা যায়, আর আরেক সাইডে হচ্ছে এই হাফ সার্কেল শেপে একটা মাঠ, অর্থাৎ অর্ধবৃত্ত আকৃতিতে একটা মাঠ। মাঠের এক সাইডটা পানি আর অন্য সাইডটা আর কি, বাকি সাইডগুলো সবগুলো হচ্ছে ঘন জঙ্গল। সো ঘটনাটা যেদিন হয় সেদিন হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। আমি যার কাছ থেকে শুনি, আমার ফ্রেন্ড, সে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে বেশ আর কি সব আনুষ্ঠানিকতা শেষ। সো গ্রামের যেটা হয় যে ইয়াং পোলাপন যারা থাকে তারা হচ্ছে ওই বিয়ে বাড়িতে ওখানে আনন্দ উৎসব বা গান বাজনা করতে থাকে। তো যথারীতি ওই দিন বেশ রাত হওয়ার পরে আমার ওই ফ্রেন্ড হঠাৎ করে ডিসাইড করলো যে এখানে না থেকে আমরা বিধবার চালায় যাই, যে ওখানে বসি কিছুক্ষণ আড্ডা দিই। তো হয়তো সবাই টায়ার্ড ছিল বা ডিফারেন্ট প্ল্যান্স ছিল, কার কেউ যেতেছে না। তো আমার ওই ফ্রেন্ড এবং ওর এক কাজিন, এক ছোট ভাই ডিসাইড করলো যাচ্ছে আর কেউ না গেলে আমরাই যাবো ওখানে, যে আড্ডা দিই বা তাস খেলি সামথিং। এবং ওই দিন জ্যোৎস্না রাত ছিল, পূর্ণিমা, ফুল মুন। তো ওরা যথারীতি ওখানে চলে গেল। এখন গভীর রাত প্লাস জ্যোৎস্না রাত প্লাস একদম রিমোট একটা গ্রাম, এটা শুনলে মনে হয় যে রাতের গ্রাম, তার মানে খুবই নিস্তব্ধ। বাট রাতের গ্রামে যারা থাকছে তারা জানে যে এটা মোটেই একদম সাইলেন্স নাই। রাতের গ্রাম মানে অদ্ভুত একটা মিউজিক, আমি নয়েজ বলবো না, ইটস লাইক এ মিউজিক, প্রচুর শব্দ থাকে। বাট একই সাথে একটা যেটা ব্যাপার থাকে যে জঙ্গলের মধ্যে ওখানে প্রচুর গাছপালা থাকে, নয়েজ পাস হওয়ার, সাউন্ড পাস হওয়ার খুবই সোর্স থাকে অনেক বেশি, এবং চারিদিকে পাতা পড়া, বেশ ছমছমে একটা পরিবেশ। এবং এর ফলে কি হয় যে জঙ্গলের মধ্যে কেউ যদি হাঁটাহাঁটি করে, বেশ দূর থেকেও গ্রামে সেই সাউন্ডটা শুনতে পাওয়া যায়, এবং এত ক্লিয়ার স্পেসিফিক যে কেউ কোন দিক দিয়ে হাঁটতেছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, মুভ করছে, পাতার মধ্যে এই মুভমেন্টের সাউন্ডটা খুব ক্লিয়ার বোঝা যায়। বাট এটা সাইলেন্স না, মানে রাতের পোকামাকড়, পাখি, রাত জাগা প্রাণী, সবকিছু, বাতাস, সবকিছু মিলে অদ্ভুত একটা মিউজিক ক্রিয়েট হয়, খুবই চমৎকার। যারা গ্রামের রাত কাটানোর অভিজ্ঞতা আছে তারা খুব ভালো জানেন, গ্রামের যারা লিসনার্স। এনিওয়েজ, তো ওরা বেশ গভীর রাত ওইখানে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। সামনে পুকুর, পেছনে অর্ধবৃত্ত আকৃতিতে হাফ সার্কেল আর কি জঙ্গল। তো হঠাৎ মাঝরাতের দিকে পূর্ণিমা, সবকিছু দেখা যাচ্ছে, খুবই সুইট সাউন্ডস। সাডেনলি সব সাউন্ড থেমে গেল, মানে সাইলেন্ট। সাডেনলি কোনো প্রকার সাউন্ড হচ্ছে না, বাতাস নেই, কিচ্ছু না, নাথিং। ইট ওয়াজ পিন ড্রপ সাইলেন্স। এরকম অবস্থায় এই ব্যাপারটা আমার ফ্রেন্ডরা নোটিস করলো যে সামথিং ইজ রং। কোনো সাউন্ড নেই, সবকিছু হঠাৎ করে থমথম হয়ে গেছে। এ সময় আমি বলছিলাম যে জঙ্গলের মধ্যে পাতা পড়া থাকে, সো
কেউ মুভ করলে সেই সাউন্ডটা স্পষ্ট শোনা যায় অনেক দূর থেকে। ওরা শুনতে পারলো যে ওদের উল্টা দিকে জঙ্গলের ভেতর থেকে দূর থেকে কেউ একজন হেঁটে হেঁটে এদিকে আসতেছে। সো এটা খুবই নর্মাল একটা বিষয় ওদের কাছে মনে হইলো যে হয়তো আমাদের ফ্রেন্ডরা যারা আছে তারা জয়েন, মানে ওরা এখানে আছে তো ফ্রেন্ডসরা জানে, সো তারা হয়তো জয়েন করার জন্য আসতেছে কেউ। ওরা অপেক্ষা করতেছে যে ফ্রেন্ডটা কখন আসবে। পায়ের শব্দ ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে আগে আসতেছে ওদের দিকে, একটু একটু করতে করতে একদম কাছাকাছি চলে আসছে। ওরা অপেক্ষায় আছে যে আমরা তাকে থাকলেই আর কিছুক্ষণের মধ্যেই যে আছে সে জঙ্গল থেকে এই মাঠের মধ্যে পা দিবে। এবং খুব বেশ ছোট একটা জায়গা, না বেশ ছোট না, মানে মোটামুটি দেখা যাওয়ার মতো একটা জায়গা। সো জঙ্গল থেকে বেরে মাঠে পা দিলেই চাঁদের আলোতে তাকে স্পষ্ট দেখা যাবে। কিন্তু আর অবাক হয়ে খেয়াল করলো যে পদশব্দটা ওদের দিকে, যে পার্সনটা বা যাই হোক ওদের দিকে আসতেছিল, সে মাঠের ঠিক কিনারে জঙ্গলের ভেতরে গাছের ছায়া এসে দাঁড়ায় গেল। অর্থাৎ সে আর 1-2 স্টেপ আসলেই হচ্ছে সে যে মাঠে চলে আসবে, তাকে দেখা যাবে, কিন্তু সে সেটা করতেছে না, সে দাঁড়িয়ে রয়েছে। ওরা এবার একটু চিন্তা করতেছে যে এটা কি হইতে পারে, কি কতক্ষণ কয়েক সেকেন্ড পরে ফুটস্টেপটা, যেহেতু আমি বলতেছিলাম যে মাঠটা হচ্ছে হাফ সার্কেল শেপের, ওদের সরাসরি সামনে চলে আনা ইসা ডান দিকে হাঁটতে 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 ওদের একদম ডান কর্নারে পানির কিনারে ওইখানে চলে গেল। ওরা ফুটস্টেপ ফলো করে শুনতেছে, বুঝতেছে যে এই শব্দটা কই থেকে কই যেতেছে, বাট এখনো দেখতেছে না। সে যথারীতি সামনের মতো একদম কর্নারে এসে দাঁড়াইছে। আরেকটু আগালি পুকুরে কিনারে গেলে তাকে দেখা যাওয়ার কথা, কিন্তু সেটা করতেছে না। আবার ফুটস্টেপটা মুভ করা শুরু করলো, করতে 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 আবার ওদের একদম লেফট কর্নার পর্যন্ত আসলো। এইবার ওরা একটু ভয় পাইতেছে যে এটা কি, মানে ফার্স্ট ওদের থটটা ছিল যে হয়তো বন্ধুরা কেউ মজা করতেছে, এখন ওদের কাছে মনে হচ্ছে এটা কি ডাকাত বা এরকম কেউ কিছু হবে। বাট ওরা এই লজিকটা বের করতে পারতেছে না, বিকজ এই মুহূর্তে এরকম হওয়ার কথা না গ্রামের মধ্যে এই জায়গায়, এবং ওদের কাছে এরকম কোন ভ্যালুয়েবল জিনিসও নাই যার জন্য ডাকাত আসবে। এই ফুটস্টেপটা এরকম 2-3 ওদের ঘিরে, মানে হাফ সার্কেলে ঘুরতেছে ওদের চারপাশ দিয়ে, এবং ওদের পেছনে তখন পুকুরের পরে বিস্তীর্ণ ক্ষেত, দূরে গ্রাম, পেছনে কেউ নেই, চাঁদের আলোতে স্পষ্ট পুকুর এবং লম্বা পুকুর, এবং সামনে অর্ধ চন্দ্রাকৃতি বা হাফ সার্কেল শেপে হচ্ছে জঙ্গল। এই ফুটস্টেপটা এই হাফ সার্কেলে কর্নারে ঘুরতে 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 একসময় ওদের সামনে আইসা আবার দাঁড়াইছে। সামনে বলতে মাঠে আসেনি, ওদের ঠিক ফেস বরাবর জঙ্গলের ভেতরে দাঁড়াইছে, যে আর এক স্টেপ আসলেই দেখা যাবে। তো এইবার ওরা এই টেনশনে থাকতে না পেরে ওরা উঠে দাঁড়াইছে এবং একটু একটু করে হাঁটা শুরু করছে যে দেখি এটা কে। তো ফুটস্টেপটা ওদের সামনে ঠিক জঙ্গলের মধ্যে মুভ করতেছে, দাঁড়ায় নিয়ে একটু সাউন্ড দিয়ে যে আমি এখানে, অ্যাজ ইফ যে সে চ্যালেঞ্জ করতেছে যে আমি এখানেই আছি, জাস্ট মাঠ পার হয়ে জঙ্গলে ঢুকলেই আছি, চলে আসো আসো। এবং ওরাও ধীরে ধীরে আগে যেতেছে, ডাকতেছে কে কে, কোনো সাউন্ড নাই, জবাব নাই। হঠাৎ করে ওদের পেছন থেকে, অর্থাৎ পুকুর যেদিকে, ওদিক থেকে একটা ঢিল বা কিছু একটা উড়ে এসে অ্যাজ ইফ কেউ একটা পাথর বা ডাল কিছু একটা থ্রো করলো, যেটা ওদের দুজনের মাথার উপর দিয়ে ওদের ঠিক সামনে জঙ্গলে যেখানে লোকটা থাকার কথা ওইখানে যায় পড়লো। যেখানে 1 সেকেন্ড আগে ফুটস্টেপ ছিল ওইখানে একটা ভারী কিছু এসে পড়লো, এবং সেটা পড়লো ওদের পেছন থেকে, যেখানে মাঠ এবং একটা বিশাল পুকুর, পুকুরের পরে বিশাল ধান ক্ষেত বিস্তীর্ণ, যেখানে দূর দূরান্তে কেউ ছিল না, ঘুরে আসা সম্ভব না, বা তো দূর থেকে থ্রো করে মাঠের অপোজিটে জঙ্গল পর্যন্ত পাঠানো সম্ভব না সাডেনলি। এবং এই জিনিসটা হঠাৎ এত আচমকা হইলো বিকজ ওদের সামনে একটা কিছু আর টেনে ভয় ছিল, বাট এইভাবে পেছন থেকে কিছু একটা আসতেছে এটা ওরা আশাও করেনি। ওরা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গেল। ফ্রিজ হওয়ার পরে সাডেনলি ওরা রিয়েলাইজ করলো যে ঘটনাটা কি, এখানে কোনোভাবেই পসিবল না কেউ থাকা, এবং ওরা একা নাই, আশেপাশে কিছু একটা আসছে যেটা মানুষ না, বিকজ মানুষের পক্ষে এরকম একটা ভারী কিছু একটা এত দূর থেকে ঢেলে আনা পসিবল না। এটা রিয়েলাইজ হওয়ার সাথে সাথে ওরা ওরা এখান থেকে দৌড়ে জঙ্গলের ভেতর দিয়ে বেরিয়ে নিয়ে ঘুরে ওদের বাড়ির দিকে যাওয়া শুরু করলো।
আমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি ওই মোমেন্টে কি হয়েছে এটা খেয়ালও নাই। ও দৌড় দিছেও জানে যে বাড়িতে আসছে। ওর যে কাজিন ছিল সে বলছে যে ও যখন আসতেছে ওর কাছে মনে হয়েছে যে পেছনে কোনো একটা হাসির শব্দ শুনতে পেয়েছে বা এরকম কোনো সাউন্ড। অ্যান্ড পরের দিন ওরা ওদের ফ্রেন্ডদের সাথে দেখা করে এবং ঘটনাটা শেয়ার করে, এবং তারা একদম ডেসপায়ার্ড যে আমরা কেউ এই মজা করিনি। এবং এই ধরনের এটা যদি তার ফ্রেন্ডরা যে যোগ করতো সেক্ষেত্রে অবশ্যই একদিন দুদিন পরে এটা প্রকাশ করে দিত মজা নেওয়ার জন্য যে আরে তোদের ভয় দেখাইছি, ভয় পাইছিস। বাট টিল দিস ডে, আজকে 1 যুগ পার হয়ে গেছে, সে ফ্রেন্ডদের সাথেও এখনো জিজ্ঞেস করে যে সত্যি করে বলতো তোরা কেউ ছিলি নাকি? তারা কেউ ছিল না। এন্ড এটি কিভাবে হয়েছে, কে করছে, তার কোনো ব্যাখ্যা ওদের এখন পর্যন্ত নাই। বাট ওই জায়গাটাতে ওরা এরপরেও ফ্রিকুয়েন্টলি অনেকবার আড্ডা দিছে, সবাই 3-4 জন 5 জন মিলা রাত ভরে আড্ডা দিছে, এরকম কিছু হয় নাই। বা সেদিন রাত্রে কেন হয়েছিল, কি হয়েছিল, কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, ওদের ক্ষতি করা না ওদের ভয় দেখানো না ওখান থেকে সরাই দেওয়া, এর কোনো ব্যাখ্যা আজ অবধি ওরা কেউ পায়নি। এই ঘটনাটা অনেকদিন আগেই আমি জানতাম, আমি শুনছি, আমি রাসেল ভাইয়ের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে ভূত.com এসে শেয়ার করার ইচ্ছে ছিল। সো আজকে করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে বা কেমন লাগবে জানেন। আর যদি এটার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে সেটাও বলতে পারেন। সো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি সম্রাট আহমেদ সাবির, আমি শাহজাদপুর থেকে আসছি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। তো আমার ঘটনাটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার পরে। তো আমার ইচ্ছা ছিল এসএসসি পরীক্ষার পর আমি তাবলিগে যাব। তো সেই সূত্রে আমি 3 দিনের তাবলিগে যাই, যেটা হুজুরদের সাথে একটা দল গঠন করে যাওয়া হয়, সবাই জানে এটা। হ্যাঁ, তো আমরা একটা গ্রামের ভিতরেই মসজিদটা চুজ করছিলাম। তো আমরা গ্রামের মধ্যেই যাই। তো যাওয়ার পরে ইমাম সাহেব, যাকে বলে আমির, দলনেতা, তো উনি আমাদেরকে সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে সবাইকে কাছে নিলেন এবং বললেন, যদি আপনারা কেউ বাইরে যেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর একা কখনো বের হবেন না রাতে। তো ওই দিন সবাইকে ডিরেকশনটা দিয়ে দিল। তো প্রথম দিন আমি মাঝে মাঝে রাতে বের হতাম। তো ওই দিন রাতে আমি 2টার দিকে 12টার দিকে আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো আমি বের হই। তো জ্যোৎস্না রাত ছিল, তো পাশেই ছিল কবরস্থান, এটা আমার বলা হয়নি, পাশেই ছিল কবরস্থান। তো জ্যোৎস্না রাতে আমার কবরস্থানের দিকে চোখটা যায়। আর আমির সাহেব যেহেতু আগেই ভাগে বলে দিছে যে কিছু ঘটতে পারে, তাই কবরস্থানের দিকে চোখ যায়। তো আমি যা দেখলাম, এটা আমার নিজের চোখে দেখা, দেখি কবরস্থানে সাদা কাপড় পরা একটা লাশের মতো দাঁড়িয়ে আছে। তো আমি খুব ভয়ই পেলাম, কিন্তু আবার সাহস নিয়ে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি একটু আগাইলাম, দেখার চেষ্টা করলাম, দেখি যে না, শ্যাডোটা আছে। তো আমি ভয়ে আবার মসজিদের মধ্যে ঢুকে যাই এবং আমি বসে থাকি, কাউকে বলি না। না বলাতে আমি অপেক্ষা করতেছি, আর বাথরুমে গেলাম না, আমি বসে আছি। তো যখন ফজর আজান দিবে তখন আমির সাহেব আমাদেরকে ডেকে উঠালেন, দেখলেন যে আমি বসে আছি। তো আমি সাহেবের কাছে আমি বললাম যে আপনার কাছে কোনো লাইট আছে? তো আমির সাহেব আমাকে লাইট দিল। লাইট দেওয়ার পর আমি বাইরে গেলাম। বাইরে গিয়ে আমি কবরস্থান থেকে লাইট টর্চ অন করলাম, বাট কিছু দেখতে পেলাম না। তো আমার মনের ভয় আমি মনে রাখলাম, কাউকে বলিনি। তো তারপরের দিন যে ঘটনাটা ঘটছে আমার তাজের সাথে, সে আমাদের সাথে গেছিল তাবলিগে। তো ও সাহস করে ওই দিন পরবর্তী দিন রাতে বাথরুমের জন্য যায়। তো বাথরুমে গিয়েছিল। তো বাথরুমটা ছিল গ্রাম অঞ্চলে, যে টিনের ছিল, উপরে ছাদ ছিল না, আর পাশে ছিল তালের পাতা। তালের পাতাগুলো ছিল খুব শুকনো এবং কোনো কিছুতে নক করলেই খুব আওয়াজ হতো। তো তখন রাত 2:30-3টা বাজে। তো তখন যখন সে বাথরুম করতেছিল, তখন আস্তে ধীরে সে অনুভব করতেছে সামথিং, কেউ
ওই তালের পাতার উপরে ঢিল মারতেছে, ঢিল ছুটতেছে। তো ঢিল ছুটতেছে, সে প্রথমে দুই একটা মানে ঢিল ছুটতে দেখে, তখন সে মানে কোনো কিছু কেয়ার করে না। তো ধীরে ধীরে সে দেখতে পেল যে ঢিল ছোড়াটা মানে পর্যায়ক্রমে বেড়ে যাইতেছে। তো এক পর্যায়ে সে মানে বেরিয়ে আসে এবং তখনই সে অনুভব করলো মনে যে তাল পাতা এবং তার টয়লেট মানে দুমড়ে মুচড়ে কেউ মানে আঘাত করলো। তো সে যখন বেরিয়ে আসলো দেখলো যে ওই শ্যাডোটা, যেটা কিনা আমি গতকাল দেখছি। তো সে দেখে চিৎকার দিয়ে দৌড়ে এসে মসজিদের মধ্যে ঢুকে এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমাদের উপরই এসে পড়ে, আমরা ঘুমিয়েছিলাম। তো যখন সে সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে ঝাড়ফুঁক দিল এবং আমির সাহেব অনেক ঝাড়ফুঁক দিল। তো তখন যখন তার জ্ঞানটা ফিরে আসে সে মানে আমাদেরকে বলে যে এইসব ঘটনা। তো আমার ঘটনা আমি যে দেখছি এর আগে কবরস্থানে কবরের উপরে যে একটা শ্যাডো ছিল বা লাশের মতো ছিল, তো এটা আমি বলিনি। তো পরে আমি যখন বললাম তখন দেখলাম যে ওই আমার কাজিনের সাথে এবং আমার সাথে প্রায় সেম মানে শ্যাডোটা আমরা দুইজনই দেখছি। ওকে, আপনি শ্যাডো দেখেছেন, শ্যাডোটা কেমন ছিল একটু আমাদের বলবেন? শ্যাডোটা ছিল কাফনের কাপড় পরা থাকে যেমন সাদা, ধপধপে সাদা। তো জ্যোৎস্না ছিল, খুব ভালো করে বোঝা যেতেছিল। আর কবরটা ছিল বাঁধানো। আর যখন আমি লাইটটা যখন অন করি তখন আমি আর কিছুই দেখতে পাই না। শ্যাডো হলো না, মানে আপনি কোন একটা অবয়ব? হ্যাঁ, এটি। তো আমির সাহেবও আমাকে বলছিল যে যেন কেউ রাতে বের না হোক, যদি কিছু না থাকবে তাহলে মানে এগুলো দেখলাম কেন। আমির সাহেবও বা আমাদের বারণ করবে কেন যে একা বের হবা না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। এই ঘটনাটি আমাদের কাছে ইনবক্সে পাঠিয়েছেন উত্তর গোপালপুর গ্রামের একজন মধ্যবয়স্ক মানুষ। তিনি বারবার বলেছেন এটা কোনো গল্প লেখার জন্য বানানো কিছু নয়। তিনি নিজে যেটা দেখেছেন, যেভাবে অনুভব করেছেন ঠিক সেভাবেই আমাদের কাছে লিখছেন। আমি ভাইকে সম্মান জানিয়ে বলছি, আমাদের কাছে গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবং যারা যারা আমার গল্পটি আজকে শুনছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চাঞ্চল্যকর একটি গল্প আমি আপনাদের মধ্যে আজকে শেয়ার করব। তো শুরু করছি এখন থেকে। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি আমি। রাত, কুয়াশা, নির্জন রাস্তা এসব আমার কাছে নতুন কিছুই না। কিন্তু এই রাতটার পর থেকে আমি আর একা গভীর রাতে কখনো বের হইনি। সেদিন তিনি কাজ শেষ করে দেরিতে ফিরছিলেন। শেষ বাসটা নামিয়ে দেয় গ্রামের বাহিরের পাকা রাস্তায়। তিনি কাজ শেষ করে প্রতিদিন আগেই ফিরে, কিন্তু আজকে একটু বেশি লেট হয়ে গেছে। তখন প্রায় রাত 3টার কাছাকাছি। শীতের রাত, কুয়াশা এত ঘন যে দূরের গাছগুলো ছায়ার মতো দেখা যাচ্ছিল। বাড়ি যেতে হলে একটা পুরনো বাগানপাড়ার রাস্তা পার হতে হয়। এই রাস্তা দিয়ে তিনি জীবনে শতবার হেঁটেছেন। দিনে এখনো বাচ্চারা খেলাধুলা করে গরু পাতা থাকে, কিন্তু রাতে জায়গাটা একদম আলাদা হয়ে যায়। তিনি হাঁটতে শুরু করলেন, চারদিক না তাকিয়ে একদম মাথা নিচু করে নিজের মতো করে হাঁটতে শুরু করলেন। চারপাশে এত নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছিল। পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার মনে হলো রাস্তাটা আজ একটু বেশি লম্বা হয়ে গেছে। যে মোড়টা এতক্ষণে আসার কথা সেটা এখনো আসছে না। কোনোভাবেই তার ভিতর থেকে ভয়টা কেটে যাচ্ছে না। পিছনে তাকিয়ে দেখলেন পিছনের পথও কুয়াশার মধ্যে গিলে গেছে। ঠিক তখনই চোখে পড়ে রাস্তা ঘেঁষে একটা আম গাছের নিচে কেউ একজন বসে আছে। লোকটা পরনে হালকা রঙের কাপড়, সামনে একটা পুরনো হারিকেন জ্বলছে। আলোটা খুব অদ্ভুত, চারপাশে আলোকিত করছে, কিন্তু লোকটার মুখ যেন আলো এড়িয়ে যাচ্ছে। তিনি ভাবছিলেন হয়তো পাহারাদার বা
কারো গরু দেখার লোক। বুকের ভেতর কেঁপে উঠলেন। ভদ্র করে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এখানে কি করছেন? কিন্তু কোনো উত্তর এলো না। লোকটি শুধু ধীরে ধীরে হাত তুলে সামনে ইশারা করলেন। সামনে তাকাতেই তার মাথার ভিতর যেন কিছু একটা ভেঙে পড়ল। সে সরু মাটির পথ ধরে তিনি হাঁটছিলেন, সেটা আর নেই। সামনে শুধু অচেনা গাছপালা, ঘন কুয়াশা আর অদ্ভুত রকমের এক নীরবতা। তিনি ভয় পেয়ে পিছনে ঘুরলেন, আর তখনই বুঝলেন এটা স্বাভাবিক কিছু না। হারিকেনটা নিভে গেছে, অথচ অন্ধকারের ভিতরে লোকটার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। আলো নেই, কিন্তু চোখে দেখা যাচ্ছে শরীরটা যেন মাটির সঙ্গে ঠিকভাবে লাগছে না, হাঁটছে না, ভেসে যাচ্ছে। এটা কোনোভাবেই বুঝছে না। তিনি লিখছেন, আমি তখন দৌড়তে পারিনি। মনে হচ্ছিল পা দুটো কোথা জেনে আটকে গেছে। বুকের ভেতর অনেক চাপ অনুভব করছি, কিন্তু কখনো এরকমটা আমার সঙ্গে হয়নি। তিনি তার নিজেকে কন্ট্রোল করে সামনে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তার পা এগাচ্ছে না। তারপর পকেট থেকে ফোন বের করবে এরকম শক্তিও তিনি পাচ্ছেন না। এমন একটা অবস্থা হয়েছে যেন তার পুরো শরীরটাই অবশ হয়ে গেছে। কোনো কথা না বাড়িয়ে মনের বিরুদ্ধে যত শক্তি ছিল সব শক্তি উজাড় করে অবশেষে সেই যে মোবাইল ফোনটা ছিল তার, সেই মোবাইল ফোনটা হাতে নিল এবং তার বাসায় একটা ফোন দিল। কিন্তু ফোন দিয়ে কথা বলার মতো তার কোনো শক্তি হলো না। ফোনটা রেখেই চুপ হয়ে গেছেন। তারপর কাহিনী, তার স্ত্রী তাকে বলেছিলেন যে তাকে খোঁজার জন্য পুরো বেকুল হয়ে গেছে, সব পাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কিন্তু কোথাও তাকে পাচ্ছিল না। তারপর সর্বশেষ সেই বাসটা কোথায় নেমেছিল এবং সেই বাসটার ধারে কোথায় যাওয়া হয়েছিল সেই রাস্তা খোঁজার পরেই তারা আমাকে খুঁজে পায় এবং আমাকে বাড়ি নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ যাবত আমার ট্রিটমেন্ট করার পরেও আমি নাকি কোনো রকমভাবে খোঁজ পাইনি। কিন্তু অবশেষে যখন ওরা আমি জ্ঞান ফিরে পেলাম, তখন আমার কিছুই নাকি মনে ছিল না, আমি কাউকে চিনতে পারতেছিলাম না, বা আমার প্রচুর রকমের ঠান্ডা লাগছিল। তারপর তারা আসলে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়, যেই হুজুর আসলে পরবর্তী আমি এখনও তার সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে আমার এখনও পরিচয় আছে। তিনি এখনও আমাকে বলেন, আসলে যখনই আমরা কোনো বিপদে পড়ি না কেন, তখনই যেন আমরা আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর যেই কোরআন শরীফের মধ্যে সূরাগুলো আমাদের কাছে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় যেই সূরাগুলো পড়তেন, যেরকমভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন, সেরকমটাই করার। যতই কিছু বিপদ আসুক না কেন, আমাদের মাথা ঠান্ডা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর থেকে ওই যে বাগান রাস্তাটা আমি আর কখনো যাইনি, কোনোভাবেই যাইনি। এবং আমার যিনি কবিরাজ ছিলেন তিনিও আমাকে এখনো বলে আমি যেন আর কখনোই ওই দিক দিয়ে যাই না, কারণ আমার শরীরের গন্ধ নাকি এখনো তারা খুঁজে বেড়ায়। এইসব কিছুর পরেও আপনাদেরকে মনে হবে আমাদের এই পৃথিবীতে জিনভূত বলতে কিছুই নেই, যদিও বিজ্ঞান বিশ্বাস না করে। আমার গল্পটি এতটুকুই, গল্পটি লিখলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। তো দর্শক, গল্পটি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমি যে ঘটনাটা বলবো তার নাম হচ্ছে শাহ আলম। উনি আমাদের ধানমন্ডি এরিয়াতেই থাকেন। তো কয়েকদিন ধরে তার সাথে খুব ডিফারেন্ট সমস্যা হচ্ছে। আমি লাস্টবার এসেছিলাম যখন ভূত এফএমে, তখন রাসেল ভাই সময়ের কারণে আমি এই জিনিসটা আপনাকে শেয়ার করতে পারিনি, তো সেটা আজকে শেয়ার করছি। তো উনি ওনার বাসায় যেখানে, সেই বাসার তিনতলা বাড়ি, নিচতলায় এসে থাকেন। তো নিচতলায় যখন এটা প্রায় 6-7 মাস আগের থেকে এই ঘটনাটা শুরু হয় আর কি। তো নিচতলায় থাকেন, তার বাসা হচ্ছে রায়ের বাজার ঢালে।
তো নিচতলায় বাড়িতে সে একদিন রাতের বেলা তার ঘুম ভাঙে হচ্ছে বিকট চিৎকারে। বিকট চিৎকারটা এরকম হয় যে তার জানালার গ্লাসগুলা চুরমার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। জিনিসটা খুবই ডিফারেন্ট। সেই বাসায় মানে ওই ফ্ল্যাটে সে একা থাকে, তো ভেঙে যায় এবং সে তার সাথে সাথে ওই শব্দে ঘুম ভাঙে যে কিরে কে মানে ঢিলা মারলো তার গ্লাসের মধ্যে। দেখলো যে আশেপাশে যেই জায়গাটার দিকে মানে চিন্তা করা যায় যে কেউ ঢিলা মারতে পারবে, তো যে গ্লাসটা ভাঙলো সেই গ্লাসটা ঢিলা মারার মতো অবস্থায় নাই, পেছনে একটা খালি জায়গা পুরো ডোবার মতো। তো সে জিনিসটা মানে আর বেশি কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। তো ফজরের আজান কিছুক্ষণ পরে দেয় এবং সে খুব নামাজি একজন মানুষ। তো ফজরের আজান যখন দিবে সে মানে বাথরুমে গেলেন অজু করতে, অজু করে সে রুমে আসলো, মাথার চুল আঁচড়ালো, মাথায় টুপি পরতে পরতে সে তার হঠাৎ করে তার খাটের উপরে তার নজর যায় এবং খাটের পাশে ঠিক কোনায় একটা মানুষ দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। তো তার কাছে জিনিসটা খুব মানে খুব ভয় লাগে যে মানে ওই মুহূর্তে সে কি করবে না করে এক দৌড়ে সে রুম থেকে বেরিয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে পড়ে সে তার পাশে যে বিল্ডিং এ তার যে বন্ধু আছে তারা প্রতিদিন একসাথে ফজরের নামাজ পড়তে যায়। তো বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করলো যে দোস্ত এরকম কি কখনো ঘটতে পারে, আমার রুমের মধ্যে আমি এরকম দেখলাম, তুই কি আমার সাথে একটু আসবি? তো সে তার বন্ধুকে নিয়ে তার রুমে যায়। অলরেডি আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই, ফজরের আজান পড়ে গেছে। তো তার রুমে যায়, রুমে যাওয়ার পরে তার বন্ধুকে দেখায়। তো বন্ধুকে রুমে যা দেখানোর পরে দেখা যায় কেউ নাই রুমের ভেতরে, একটা মানুষও নাই। তো বন্ধু বলে কি দেখছিস? বলে যে আমি দেখলাম এই যে আমার খাটের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে উল্টো হয়ে, এবং তার পরনে রাসেল ভাই কোনো কাপড় ছিল না। তো বন্ধুকে বলে তুই এটা হয়তো বা ভুলে কিছু দেখছিস, তুই এক চল আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে যাই। একটু পরে নামাজ পড়তে গেলে মানে ফজরের ওই সময়টায় মানে খুব তাড়াতাড়ি যেতে হয় আর কি, যে নইলে আমাদের ওই আরো কয়েকজন মিলে একসাথে নামাজ পড়ে আর কি। তো আমরা আগে আগে চলে যাই, চল এটা কোনো টেনশন করিস না, কিছুই না। তো মসজিদে যায়, মসজিদে নামাজ পড়ার সুন্নত নামাজ পড়ার একটা ফাঁকে সে দেখে পেছনে একটা লোক এসে দাঁড়ায়। তো তার এতটা খেয়াল করে নাই সে। তো খেয়াল না করবার কারণে সে চুপচাপ বসে থাকে এবং তসবিহ পড়তে থাকে। হঠাৎ করে সেই ওই লোকটার দিকে আবারও তার চোখ যায়, কারণ লোকটার ঢোকার সময় যে মাথার মুভমেন্টটা ছিল তার কাছে খুব অ্যাবনর্মাল লাগে। মাথার মুভমেন্টটা, মাথাটা যেন কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে সে রুমে মানে মসজিদের ভেতরে ঢোকে। সে চুপচাপ লোকটাকে পরে আর খেয়াল করে নাই। তো নামাজ যখন শেষ হয়, ফরজ নামাজ শেষ হওয়ার পরে দেখে যে মসজিদের ভেতর থেকে যে মাটি খুঁড়ছে, মসজিদের ভেতরেই মাটি খুঁড়ছে। তো এইটা সে তার বন্ধুকে পাশাপাশি ডাক দিয়ে দেখায়, পাশাপাশি একসাথে নামাজ পড়ছিল, এই দেখ। তো যখন বন্ধু দেখে যে ওখানে কেউ নাই, তো ইমাম সাহেবের কাছে তিনি যান। ইমাম সাহেবকে বলেন যে আমি মসজিদের ভিতরে এরকম একটা জিনিস দেখলাম, এখন তো সব নর্মাল, সবকিছুই নর্মাল, আমার সাথে এখন যা আছে সবই নর্মাল, কাউকে কোনো কিছু শেয়ার করতে গেলে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। আমি একটু আগে আমার বাসার মধ্যে এরকম ঝামেলা দেখলাম, এখন মসজিদ আসার পর এটা দেখলাম। বলে যে এটা কিছু না, তুমি এটা বেশি আমলে নিও না, তুমি তোমার মতোই থাকো, তোমার কিছু হবে না। তো সে বাসায় চলে আসে এবং ওই দিনের মতো তার রীতির মতো সব কাজ শেষ করে রাতের বেলা বাসায় ফেরে। তো রাতের বেলা বাসায় ফেরে সে কাজ করে আজিমপুরের পাশে পুরোনো পল্টন, ওই জায়গাটা পল্টন নাম আর কি, নতুন পল্টন সরি, ওই জায়গা আজিমপুরের পিছনে ইরানিয়ান কবরস্থানটার সাথে ওই রাস্তাটা দিয়ে সে আসতেছে। তো রাত 8:30 বাজে। তো ওই দেয়ালটা রিসেন্টলি আপনার ভেঙে ফেলছিল নতুন করে তুলবার জন্য, ওই সাইডটার দেয়ালটা। তো যেহেতু কবর দেখাই যাচ্ছে, সে কি করলো, তার বাবা মার কবরটা জিয়ারত করতে যায় 8:30 দিকে। জিয়ারত করতে যাওয়ার পরে কবরের সামনে যখন চলে যায়, কবরের সামনে যখন পশ্চিম দিক দাঁড়িয়ে সে নর্মালি মুনাজাত করতে থাকে আর কি। এমন সময় তার পাশে একজনকে সে ফিল করে, সে তখন চিন্তা করতে থাকে আমার বন্ধু তো আমার সাথে এখানে আসার কথা না। তো সে মুনাজাত কমপ্লিট করে জাস্ট পাশে তাকায়, দেখে যে একজন লোক তার পাশে দাঁড়িয়ে আছে। তো সে কিছু না বলে লোকটা পাশ কাটিয়ে যায়। তো লোকটা পাশ কাটে যাবে কি, মাঝখান দিয়ে মনে হচ্ছে সে পুরো জায়গাটা নিয়ে আছে এবং লোকটার মাঝখান দিয়ে সে ভেদ করে গেল। তো আজকে ওই দিন থেকে ফজরের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো একদিনই, তো সে তার কাছে খুবই অ্যাবনর্মাল লাগতে থাকে। তো অ্যাবনর্মাল লাগতে থাকে জিনিসটা, তো আর কিছু বলে নাই, সে আর কিছু কাউকে শেয়ার করে নাই, কারণ কবরস্থানের ঘটনা কাকে সে কি শেয়ার করবে। সে ওই দিনের রাতের ঘটনা রাসেল ভাই, সে যখন বাসায় ব্যাক করতে থাকে তখন ওই জায়গা থেকে রিক্সা নিয়ে বেরিবাজার এরিয়াতে চলে আসে আর কি। তো মোহাম্মদপুর যে ঢালটা, রায়বাজারের সাইডটা দিয়ে মোহাম্মদপুরের ঢালটা, ওই জায়গা থেকে নামবে বেরিবাদ থেকে। এমন সময়
আপনার একটা লোক তার পাশে, ঠিক একই লোকটা যে লোকটা তার পাশে দাঁড়িয়েছিল কবরস্থানে, সেই লোকটাই তার সামনে আসে এবং বলে যে তুই কই যাস? তো সে বলে যে আমি আপনাকে কোশ্চেনের আনসার কেন দিব, আপনাকে একটু আগে আমি কবরস্থানে পাইলাম। তো তার মনে মনে কথা যে আমি কেন ওর সাথে কথা বলতেছি, একটু আগে যে জিনিসগুলো ফিল করতেছি সেগুলো আমার কাছে রিয়েল মনে হয় নাই, তাহলে আমি কেন কথা বলতেছি। সে অ্যাভয়েড করতে যায় আর সামনাসামনি তার কাছে চলে আসে, অ্যাভয়েড করতে যায় সামনাসামনি চলে আসে। তো ওই মুহূর্তে ইমাম সাহেব একটা কথা বলেছিলেন যে আয়াতুল কুরসি পরে ডান পা যদি একটু ঝাড়া দেওয়া যায় জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো সে ওই জিনিসটা ফলো করে এবং কোনো লাভ হয় নাই। একদম বাসা পর্যন্ত তার সামনাসামনি এই জিনিসটা আসতে থাকে, বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে। তো অদ্ভুত ব্যাপার, তাই না? বারবার আসতে থাকে একদম বাসা পর্যন্ত। বাসায় ঘরে ঢোকার পর দরজা লাগালো, এরপর জিনিসটা ফিল করবে কিনা সেরকম আর সে প্রস্তুতি নেয় নাই। সে আগুন রান্না করে চলে যায়, রান্না করতে করতে হঠাৎ করে দেখলো যে না, আর কিছু হচ্ছে না তার সাথে, এবং জিনিসটা ওই দিনই হয়। এরপর থেকে জিনিসটা কোনো কন্টিনিউ করেনি। তো এই জিনিসগুলো কেন হলো সে আমার কাছে জানতে আসে যে আলিফ ভাই এগুলো কেন হয়েছে আমার সাথে। আমি কিন্তু আসলে কোনো অ্যান্সার দিতে পারি না। হ্যাঁ, অ্যান্সার দেওয়ার মতো কোনো কারণও নাই। এবং সবচেয়ে বড় কথা যে একটা জিনিস যদি অনবরত আপনার সামনে আসে, যেটা আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, এবং প্রতিনিয়ত যদি সেটা এবং আপনার এটা সামনে যে চলে অনেক আসে। আগের ঘটনা আসবে তাও না, খুব রিসেন্ট ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আরমানাল, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ঘটনাটি ঘটা হচ্ছে বাগেরহাটে, এবং বাগেরহাটে এটা ভৈরব নদী কেন্দ্রিক একটি ঘটনা। তো ঘটনাটা এমন, এবং ঘটনাটার সময় হচ্ছে গিয়ে এটা করোনা যখন প্রথম আঘাত আনে বাংলাদেশে, অর্থাৎ প্রথম দিকের 2019 সালের ঘটনা এটা। ওই সময় করোনার প্রকোপ অনেক ছিল, অনেক। আমরা সবাই পিপি পরে বের হতাম এবং অনেক ছিল ওই সময়। তো তখন আমরা চিন্তা করি আমরা গ্রামে যাব এবং গ্রামে যেয়ে কিছুদিন স্টে করব, যাতে কিছুটা হলে সেফ থাকতে পারি। কারণ তখনকার সময় ঢাকা বা শহরে সব জায়গায় করোনা ছড়িয়ে পড়েছিল। এন্ড আমরা সেভাবেই গ্রামে যাই, এবং গ্রামে গিয়ে আবার সবসময় ছোটবেলা থেকে এসব জিন, পরি, ভূত যাই বলেন না কেন, সবকিছুর প্রতি আমার অনেক অনেক কিউরিয়াসিটি এখনো। এবং আমার এসবের প্রতি এত কিউরিয়াসিটি যে ছোটবেলা আমি এসব নিয়ে একটা টিমও বানিয়েছিলাম, এনএস খোঁজ রিসার্চ টিম, এবং ওটা ক্লাস 6-এ। তো যাকে এসব বাদ, আমি তাহলে ঘটনায় ঢুকি। তো আমরা গিয়ে চিন্তা করি, এবং আমি যখন এলাকায় যাই সবসময় সবাইকে জিজ্ঞেস করি যে কোন এলাকাটা ভয়ানক, কোনখানে ভয় পাওয়া যাবে, অর্থাৎ কোনখানে গেলে জিনের দেখা পাওয়া যাবে, এরকম সবার সাথে একটু গল্প গুজব করি। তো সেরকম গল্প গুজবের মাধ্যমে একটা জায়গার সন্ধান পাই, যেটা ছিল খুবই নির্জন জায়গা, এবং সেখানে মাত্র 2 জন বসবাস করত, এবং পুরো জায়গাটা অনেক মানে এরিয়া জুড়ে ওই এরিয়াটুকু ওই জোনের মধ্যে একটা মাত্র ঘর ছিল, মানে একটা মাত্র পরিবার থাকতো, এবং পরিবারের সদস্য ছিল 2 জন, তার বেশি কেউ ছিল না এখানে। অর্থাৎ ওই 2 জনের প্রতিবেশী কেউ ছিল না, তারা 2 জন ছিল, এবং 2 জন বৃদ্ধ। এবং তারা কিভাবে বসবাস করতো, তারা হচ্ছে কি নদী থেকে মাছ ধরতো সারাদিন, সেই মাছ রান্না করতো, খেত, এবং তাদের ফসলি জমি ছিল, তাদের বাগান ছিল, এবং বিভিন্ন ধরনের গাছ ছিল, দেখে সেগুলো থেকে সবজি কালেক্ট করতো, এবং নৌকায় গিয়ে বাজারে আনতো, আবার নৌকায় নিয়ে ফেরত আসতো। অর্থাৎ দিন শেষে তাদের সবগুলো সময় কাটতোই ওই জায়গাটুকু। তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম, মূলত আমার মামা সেখানে পূর্বে গিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে ওইখানে সে আগে যখন গিয়েছিলেন বারবার মানে আলু ছলকানি দেখতেন, অর্থাৎ মানে মাথার উপর থেকে আগুনের কলা উড়ে যায়, এবং অনেক নিচ থেকে গাছের ওই পাশ থেকে আসে। এবং মূলত আমরা যখন গ্রামের বাড়িতে যাই তার আগে থেকে মামা আমাকে ফোন দিয়ে ওই যেদিন আসছিলেন, মানে ঘটনাটা ফেস করছেন, ওই দিনই আবার আমাকে জানান। তো আমি চিন্তা করি যে একা যাবো কেন, আমার কিছু বন্ধুদের নিয়ে যায় এবং আমার মামাকে নিয়ে যায়।
তো আমরা চিন্তা করি যে শুধুমাত্র এই কারণে গেলে তো কেমন দেখায়, তাদের বাড়িতে যাব, আমরা একটা কাজ করি, পিকনিকের মতন এটা কিছু করা যায় কিনা সেটা ভাবতে থাকি। এবং হ্যাঁ, আমরা সেটাই করি। আমরা একটা ব্রয়লার মুরগি কিনে অ্যান্ড বিভিন্ন ধরনের মশলাপাতি কিনে আমরা চাই। আমাদের চিন্তা ছিল ওখানে যাবো, মুরগি রান্না করব, তারপর হচ্ছে রুটি খাবো এবং ওখান থেকে চলে আসবো। এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তো হলে অবশ্যই সেটা বেস্ট। তো এত কিছু করবো, অপরিচিত মানুষ, কিন্তু আমরা কিভাবে পরিচিত হই, মানে হচ্ছে যে একজনদের বাড়ি যাব, তারা হয়তো অপরিচিত, কিন্তু আমরা তো তাহলে কিভাবে যাব? তখন লাকিলি আমার মামার যে বন্ধু ছিলেন, তার হচ্ছে গিয়ে চাচা চাচি ছিলেন তারা। তো আমার মামার বন্ধুকে আমরা সাথে নিই এবং মামার বন্ধুদের নৌকা ছিল, তো ওই নৌকা করে আমরা সেখানে যাই। গিয়ে তো আমার দাদা দাদি খুব ভালো ছিলেন, ওরা আমাদের সঙ্গে খুব ভালো আচরণ বলে আমরা ওখানে পিকনিক করি। এবং মূল ঘটনা হচ্ছে ফিরে আসার সময়, তো যখন যাই ওই সময়টা ছিল বৃষ্টির কাল, অনেক বৃষ্টি, চারিদিকে পানি থই থই করে, কিছুক্ষণ বৃষ্টি থামে আবার শুরু হয় মেঘ থেকে গর্জন, মানে একটা খুব সুন্দর একটা বৃষ্টির সময়। তো খাওয়া দাওয়া করে যখন না নৌকার উপর পা দিয়েছি যে আমরা এখন যাবো বাসার উদ্দেশ্যে, ঠিক তখনই মেঘের ডাক, প্রচুর মেঘের ডাক, গর্জন দিচ্ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু এখনো হয়নি, বৃষ্টি পড়া শুরু হয়নি। চারিদিকে প্রচুর বাতাস এবং বুঝতে পারছিলাম যে এখন ঝড় হবে, এবং সেটাই হলো বৃষ্টি তো এখনো পড়া শুরু হয়নি, কিন্তু অনেক জোরে বাতাস হতে লাগলো। আমাদের প্রচুর তাড়া ছিল, কারণ আমরা যদি ওই সময় বাড়িতে না যেতাম কোনো ধরনের সমস্যা হলেও হইতে পারতো। কি ধরনের সমস্যা এটা আমি শেয়ার করছি না এখন, বাট তখন আমাদের একটু বাড়ি যাওয়ার প্রয়োজন ছিল। তো আমরা সকলে সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, তো কিছুক্ষণ যাওয়ার পর নৌকায় যাই। নৌকার যেদিকে আমরা চালাচ্ছিলাম, চালানো হচ্ছিল ওই দিকেই বাতাস বইছিল, যার কারণে আমাদের যেতে আরো সুবিধা হচ্ছিল। আমরা নৌকাটা খুব দ্রুতই করছিল। কিছুক্ষণ পরে শুরু হয় বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে আপনি যদি আপনার হাতটা সোজা করে রাখেন, সোজা করে রাখতে পারবেন না, আপনার হাতটা নিচে পড়ে যাবে, এতই বৃষ্টি হচ্ছিল এবং বুঝতেই পারছেন অবস্থা কি। তো তখন সকলে খুব ভয় পেয়ে যায়, হঠাৎ করে যে এত বৃষ্টি, আমরা এখন কি করব? না জিনপুরের ভয় না বা ভূতের ভয় না, আমরা ভয় পেয়েছিলাম আমাদের জীবনের, কারণ প্রচুর বজ্রপাত হচ্ছিল ওই সময়। এবং আমাদের নদীর আমরা যেখানে যাচ্ছিলাম, আমরা যখন যাচ্ছিলাম ঠিক আমাদের পাশে একটা তাল গাছে বাজ পড়ছিল, তারপর বিভিন্ন ভাবে বাজ পড়ছিল। আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে এখন হয়তো বা কিছু আমাদের উপরও পড়তে পারে, কারণ এরকম আমরা অনেক ঘটনা শুনেছি যে এরকম নৌকায় মাঝিরা থাকে এবং তাদের উপর পড়ে অনেকে মারা গেছে। তো আমরা আল্লাহ আল্লাহ করতে থাকি এবং আমি জোরে জোরে আজান দিতে থাকি যাতে করে আল্লাহ আমাদের সাহায্য করেন। তো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তাও বৃষ্টি থামে না, বৃষ্টি চলছে। তো কিছুক্ষণ পর আমরা সকলেই দেখি যে দূর থেকে কি যেন একটা ভেসে আসতেছে। আর বলি যেহেতু দিনটা ছিল মানে কেমন যেন, মানে সবকিছু দেখা যাচ্ছিল, যদিও মেঘলা দিন ছিল, অনেক কিছু দেখা যাচ্ছিল। এই অবস্থাটাকে কি বলে আমি ঠিক জানি না। তো আমাদের চোখে এরকম দেখতে পাচ্ছিলাম দূর থেকে আমরা যেদিকে যাচ্ছি আমাদের দিকে ভেসে ভেসে কি যেন একটা আসতেছে, এবং তখন দেখি যে একটা নৌকা আসতেছে। যখন একটু কাছে আসলো তখন বুঝলাম ওটা একটা নৌকা, এবং নৌকাটা এমন ছিল যে নৌকাটার সামনে সম্পূর্ণ অংশ কেমন যেন সোনালী কালারের। অর্থাৎ আমরা যখন কোনো একটা নৌকা দেখি তখন আমাদের সামনে প্রথম ভেসে উঠে একটা কালো, নিচে থাকবে কালো, এবং এভাবে আমরা নৌকা দেখে অভ্যস্ত, কিন্তু ওইটা ছিল হচ্ছে গিয়ে সোনালী কালারের।
মানে সামনের টুকু শোনা আগে। তো আমরা ওটা দেখে কি ভাববো, নর্মাল একটা নৌকা হতেই পারে। যখন কাছে আসলো, আমরা যদি জানি কাশ্মীরি যে সব নৌকা আছে একদম ওই ধরনের নৌকা, তো ওই ধরনের নৌকা থাকা তো এখানে পসিবলই না। থাকার কথা তো দূরে থাক, কেউ তো কখনো এই ধরনের নৌকা দেখেও নেই। আমরা অনেকে জানি কাশ্মীর নৌকা সম্পর্কে, এই জন্য আমরা ওটা ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু ওই ধরনের নৌকা তো কেউ কখনো দেখেও নেই হয়তো এই গ্রামে। তখন আমাদের মনে কিছুটা ভয় সঞ্চার হয়। আমরা তখন একে অপরকে বলা বলি করতে থাকি, এটা হয়তো কোনো কিছু এরকম। তো কিছুক্ষণ পর যখন আমাদের ক্রস করে চলে যায়, তখন আমরা সকলে একটু পিছনের দিকে তাকাই। তাকিয়ে দেখি যে ওখানে নৌকার কোনো অস্তিত্বই নাই। আমরা কি সকলেই তাহলে ঘরের মধ্যে ছিলাম? না, এটা তো হতে পারে না। তাহলে কি এগুলো কি হচ্ছে আমাদের সঙ্গে? যাকে এটা তো নর্মাল ঘটনা, আরো আছে সামনে। আমরা যখন আরো একটু সামনে যাই, আর একটু সামনে, তখন কেমন যেন মনে হচ্ছে যে আমাদের নৌকাটা কেমন যেন নড়তেছে, অর্থাৎ দুলতেছে। এটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কারণ